এই ছেলে, এমন দূরে বসে রয়েছো কেন? কাছে আসো। কিছুতেই না। আপনি আমার অনেক সিনিয়র, তার উপর আবার পুলিশ। ওরে বাবা, পুলিশ দেখলেই আমার ভয় করে। আমি কিন্তু তোমার স্ত্রী, সেটা ভুলে যেও না। মানব না আমি। বলা নাই, কওয়া নাই। একটা সিনিয়র মেয়ে দেখে বিয়ে দিয়ে দিলেই হলো না? আমার সাথে আপনার চাই? কি যায় না তোমার সাথে, বলো সেটা। প্রথমত, আপনি আমার সিনিয়র, তার উপর পুলিশ। সব সময় আমার মাথার উপর ছুরি ঘুরাবেন? আমি পুলিশ, এটাই তোমার সমস্যার মূল কারণ, তাই তো? জি। আমি পিচ্চি ছেলে হয়ে আপনার মতো পুলিশ বউ মানব না। আমার জানা মতে অপরাধী পুলিশ দেখে ভয় পায়। তুমিও এমন কোনো অপরাধ করেছো নাকি? অহনার চোখে যেন কিছু একটা জ্বলে উঠল কথাটা বলার সময়। মনে হলো চোখের মধ্যে আগুন জ্বলজ্বল করছে। আরিয়ান কথাটা শুনে থতমত খেয়ে পড়ল। কি যা তা বলছেন আপনি? আমি কোনো আমি কেন অপরাধী হতে যাব? আমার সিনিয়র ভালো লাগে না, তাই বললাম। অন্য কোনো কারণ নাই। ভালো না লাগলেও কিছু করার নেই। বিয়ে যখন হয়েছে তখন মেনে নিতেই হবে। তাই এত কথা না বলে সহজ হওয়ার চেষ্টা করো। কিছুতেই না। আপনাকে দেখেই তো আমার কেমন লাগছে। সহজ হব কিভাবে? কেমন লাগছে? আদর করতে মন চাচ্ছে নাকি? নাউজুবিল্লাহ, কি সব বলেন আপু? এই ছেলে, আমি তোমার আপু হলাম কবে থেকে? সিনিয়রদের সম্মান দিতে হয়, আর আপনি আমার 3 বছরের সিনিয়র, তাই আমি আপনাকে আপু বলেই ডাকবো। বউকে আপু বলার শখ বের করছি, তুমি দাঁড়াও। অহনা আরিয়ানের কাছে গিয়ে তাকে টান দিয়ে নিজের বুকে ফেলল। তারপর আরিয়ান কিছু বুঝে ওঠার আগেই তার ঠোঁট কামড়ে ধরে কিস করতে লাগলো। আরিয়ান হতভম্ব হয়ে গেল। কি হচ্ছে তার সাথে? জীবনের প্রথম কিস, তাও আবার সিনিয়র পুলিশের সাথে। সিসি, কি লজ্জা! আরিয়ান অহনাকে সরানোর চেষ্টা করতে অহনা আরিয়ানের একটা হাত তার কোমরে রাখলো। সাথে সাথে আরিয়ানের শরীরে কারেন্ট বয়ে গেল। অহনা দীর্ঘ 10 মিনিট কিস করে আরিয়ানকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে আরিয়ান হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কি রাক্ষসী নাকি? আর একটু হলে আমার ঠোঁট দুটো খেয়ে ফেলতেন। এটা শুধু আমাকে আপু বলার শাস্তি। ফের যদি আপু বলেছো, খবর খারাপ হবে তোমার। এই জন্য সিনিয়র মেয়ে পছন্দ না আমার, তারা শুধু জোর খাটায়। তাই তো? কয়টা সিনিয়র মেয়ে চেনো তুমি? আর কয়জন তোমার সাথে জোর জবরদস্তি করেছে? নাউজুবিল্লাহ, আমি কোনো মেয়ে মানুষের আশেপাশে যাই না। গুড। ভুলেও মেয়ে মানুষের কাছে যাবেন না, না হলে একদম 14 ভরে দেব। ঘরটা অল্প আলোয় ভরা, বাতাসে যেন কড়া গন্ধ। সিনিয়র বইয়ের দাপটে আরিয়ানের বুক ধকধক করছে। মাথায় একটাই চিন্তা, এ কেমন বউ রে আল্লাহ! আল্লাহ, তুমি দেখো, এ কোন রাক্ষসীর সাথে আমার বিয়ে দিলা? একটু পরপর জেলে পাঠানোর ভয় দেখায়। আমার জীবনটা তো শেষ। সিনিয়র, তার উপর পুলিশ, বউ না, জেলে যাবার শর্টকাট পথ। কি ভাবছো এতক্ষণ ধরে? মুখ শুকে বাবু হয়ে আছো কেন? কিছু না, মানে একটু ভাবতেছিলাম। কি ভাবছিলে বলো দেখি। আপনারে নিয়ে ভাবছিলাম। আপনি কেমন মেয়ে? কথায় কথায় জেলে নেওয়ার ভয় দেখান। আপনি মানুষ না ম্যাডাম, আপনি তো পুরো কড়া অফিসার। কড়া অফিসার না হলে তোমার মতো দুষ্টু পিচ্চিকে সামলাবো কিভাবে? আচ্ছা, এখন আর ভাবনা চিন্তা বাদ দাও, চলো শুয়ে পড়ি। আমি আপনার সাথে শুব না। আপনি পুলিশের মতো ঘুমান কিনা কে জানে। আবার এক্ষুনি হাতকড়া পরাই দিবেন। কথাটা বলার সাথে সাথেই অহনার একদম পুলিশে সেই জেরা করার রাগ ঝলসে উঠল। কি বললে? আমার সাথে শুবা না? জি, মানে না। অহনা এক মুহূর্ত দেরি করল না। রাগে ফুঁসতে ফুঁসতে আরিয়ানের হাত এক টান মেরে তাকে বিছানায় ফেলে দিল। আরিয়ান ধূপ করে বিছানায় পড়ল। আউ, এভাবে কেন টানলেন? আমি মানুষ নাকি আসামি? তুমি এখন আমার আসামি, আর আসামিদের সঙ্গে আমি খুব কড়া ব্যবহার করি। কথা শেষ না হতেই অহনা নিচু হয়ে আরিয়ানের ঠোঁট কামড়ে ধরে আবার কিস করতে লাগলো। আগেরটা চেয়েও এবারে জোরে। আরিয়ানের চোখ বড় বড়। এই মেয়েটা আসলেই মানুষ তো। ম্যাডাম, ম্যাডাম, থামেন। আমার ঠোঁট নাই হয়ে যাবে। বেশি বাড়াবাড়ি করলে এক্ষুনি জেলে পাঠাবো, বুঝলে? জি, বুঝছি, খুবই বুঝছি। না বলার কোনো অপশন নাই মনে হয়। ঠিক তাই। এখন চুপচাপ এখানে শও।
নাড়াচাড়া করলে আবার কিস করব। আর এবার ছাড়বো না। রব্বা, এটাই কি আমার বিবাহিত জীবন? পুলিশ বউয়ের জেরা রুমেই কি আমার রাত কাটবে? আমি তো পিচ্ছি, এভাবে সিনিয়র পুলিশ বউ সামলাবো কিভাবে? ভালো ছেলে, এখন চোখ বন্ধ করো। আরিয়ানের চোখ বন্ধ, কিন্তু শান্তি নেই। আজ রাতটা তার জন্য নির্ঘুম, ভয়ের রাত। সিনিয়র পুলিশ বইয়ের বিছানায় ঘরের আলো আরও মিলান হয়ে এসেছে। বাইরে নিঃশব্দ রাত, ভেতরের শুধু আরিয়ানের দম বন্ধ হয়ে আসার শব্দ। সিনিয়র পুলিশ বইয়ের পাশে ঘুমানোই তো সবচেয়ে বড় ভয়। আরিয়ান কেচোর মতো এদিক ওদিক গড়াগড়ি দিয়ে অবশেষে একটু দূরে সরে শুয়ে রইল। কিন্তু সে ভেবেই দেখেনি অহনা এমন মেয়ে না যে দূরত্ব মানবে। কিছুক্ষণ পরে অহনা আস্তে আস্তে আরিয়ানের দিকে এগিয়ে এলো। কোনো শব্দ নেই। তারপর হঠাৎই এত দূরে কেন শুলে? আর কিছু বলার আগেই অহনা এক ঝটকায় আরিয়ানকে জড়িয়ে ধরল। তার বুকের সাথে আরিয়ানের শরীর আচমকা দম বন্ধ হয়ে এলো। আরিয়ান চমকে উঠে লাফ দিয়ে বসলো। আউ, কি করলেন? তার পুরো শরীর বিছানায় কেঁপে উঠল। অহনা প্রচুর বিরক্ত আরিয়ানের কাজে। সে রেগে বলল, কি হলো, লাফাচ্ছ কেন? আমাকে কেউ টাচ করলে আমার ঘুম হয় না, এইভাবে হুট করে ধরে ফেললে ভয় লাগে। ভয় লাগে? তাহলে আরো জোরে ধরে থাকি। না না না, দূরে থাকেন, আল্লাহই ভরসা। অহনা চোখ সরু করে তাকালো। তারপর একটু সময় নিল। সে আবার আরিয়ানের হাত ধরে টান দিয়ে বিছানায় শুয়ে দিল। আরিয়ান চুপচাপ অসহায়ের মতো শুয়ে পড়ল। অহনা তার বুকের দিকে মুখ গুজে জড়িয়ে ধরে বলে, চুপ করে শুয়ে থাকো। ঘুম না আসলে সমস্যা নেই, আমি এভাবেই ঘুমাবো। ম্যাডাম, এইভাবে মানে এভাবে ঘুমান নাকি সব সময়? আমার জামাইকে এভাবে জড়িয়ে ধরেই ঘুমাবো। আমি স্বামী নাকি আসামি বুঝতেছি না। আসামি হলে ভালো হতো, তাহলে হ্যান্ডক্রাফট লাগিয়ে এক জায়গায় বেঁধে রাখতাম, পালাতে পারতে না। আরিয়ান থরথর করে কাঁপতে লাগলো, কিন্তু নড়ার সাহস নেই। অনার বাহু তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ঘুমাও এখন, নইলে আবার কিস করে ঘুম পাড়াতে হবে। না না, ঠিক আছে, ঘুমাইতেছি। ভয়, লজ্জা আর সিনিয়র পুলিশ বইয়ের জোরে সব মিলে আরিয়ানের ঘুম না হলেও চোখ বন্ধ করা ছাড়া আর উপায় নেই। অহনার বাহুর ভেতর বন্দি হয়ে তার রাত শুরু হলো। ভয় আর উষ্ণতার মিশলে এক অদ্ভুত রাত। রাতটা আরিয়ানের জন্য শেষ না হওয়া আতঙ্ক আর অদ্ভুত এক শিহরণে ভরা। অহনা ঘুমিয়ে পড়েছে বুকের সাথে আরিয়ানকে জড়িয়ে ধরে। নিঃশ্বাসগুলো নিয়মিত আসছে, শরীরটা উষ্ণ, কিন্তু আরিয়ান, তার চোখ দুটো থালার মতো বড়। ঘুমের নামগন্ধ নেই। এই মেয়েটা এত কাছে কেন? আমি ছেলে মানুষ, এভাবে কেউ আস্তে আস্তে আমার ঘাড়ে নিঃশ্বাস ফেললে কি ঘুম আসবে? আল্লাহ, সিনিয়র পুলিশ না হয়ে যদি সাধারণ মেয়ে হতো। ওফ, শরীর শিরশির করছে কেন? সে নড়তে চায়, তবুও নড়তে পারছে না। অহনার হাত তার গলায় পেঁচানো, পায়ের স্পর্শ পায়ে লেগে আছে। আরিয়ান পুরো রাত জেগেই কাটালো। মাথা গরম, বুকে ধুকপুকানি, শরীরে কেমন অদ্ভুত নেশা নেশা গরম অনুভূতি। পরে সকালে ঘুম ভাঙতেই আরিয়ান চোখ মেলে তাকালো। প্রথমে নিজের হাত পা দেখে, বেঁচে আছি তো? তারপর যখন উঠল, সামনে যা দেখলো তাতে তার নিঃশ্বাস কেঁপে উঠল। অহনা রুমের মাঝে দাঁড়িয়ে টাইট ট্রাক প্যান্ট আর গেঞ্জি পরে ব্যায়াম করছে। লম্বা চুলগুলো উঁচু করে বাঁধা, বুক ওঠানামা করছে দ্রুত রিদমে। ঘাম চিকচিক করছে কপালে। আরিয়ান তাকিয়ে ভাবতে লাগলো, আল্লাহ, এ আবার কোন ভার্সন? রাতের রাক্ষসী সকালবেলা এমন? তার শরীরে আবার সে শিরশিরি অনুভূতি ছড়িয়ে গেল। আরিয়ান একদম হিপনোটাইজড হয়ে তাকিয়ে আছে, চোখ সরাতে পারছে না। অহনার শরীরের প্রতিটি মুভমেন্ট যেন তার মাথায় ঝড় তুলছে। হঠাৎই অহনা ব্যায়াম থামিয়ে তার দিকে তাকালো। এইভাবে তাকিয়ে না থেকে যদি কিছু করতে মন চায়, করে ফেলো। কথাটা এমনভাবে বলল যেন আরিয়ানের বুক এক লাফে উল্টে গেল। না মানে, কি বলেন এসব? মুখটা পুরো টমেটোর মতো লাল। আরিয়ান মুখ চেপে ধরল, চোখ নামিয়ে দ্রুত পায়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। ইয়া আল্লাহ, এই মেয়ে আমার সর্বনাশ করে ছাড়বে। সকাল সকালও এমন কথা কয় কেন? আমি তো পিচ্ছি। ঢুকে গেল? আচ্ছা, ধীরে ধরবো, পালিয়ে লাভ নেই। ওয়াশরুমের ভেতর আরিয়ান ঠান্ডা পানি দিয়ে মুখ ধুচ্ছে, আর বাইরে অহনা সেই অদ্ভুত তৃপ্তির হাসি। আজকের সকালটা তার জন্য নতুন খেলা নিয়ে এসেছে। ওয়াশরুমে ঠান্ডা পানি
দিয়ে মুখ কোনো রকমে ঠান্ডা করে মাথা ঠান্ডা করে নিয়েছিল আরিয়ান, কিন্তু সে জানতো না নিচে নামলে তার সকালটা আবার কাহিনী বদলে যাবে। কয়েক মিনিট পরেই উপর থেকে টুপটাপ পায়ের আওয়াজ। আরিয়ান নিচে দাঁড়িয়েছিল, খালি মনে মনে দোয়া পড়ছিল। আল্লাহ সকালে ব্যায়াম করে বাড়ি ঘুরিয়ে দিল, এখন আর কি বাকি? শান্তিতে একটু থাকার সুযোগ দাও। ঠিক তখনই সে তাকিয়ে দেখল সিঁড়িতে অহনা নামছে। লাল কালো মিশ্র একটি শাড়ি, কানে দুলে হালকা ঝনঝন, কোমরে ভাঁজে শাড়ির আঁচল নেমে আছে, চুল খোলা, মুখে হালকা লিপ গ্লোস। আরিয়ান থেমে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এই পুলিশ ম্যাডাম এমনও রূপ দেখাতে পারে? ইয়া রাব, এই মেয়ে এক এক সময় এক এক রূপে আসে কেন? আমাকে শেষ করে ফেলতেই চাইছে। আমি কিভাবে বাঁচবো এর হাত থেকে? আল্লাহ বাঁচাও। অহনা সিঁড়ি দিয়ে নামতে নিচে বসা সবাই তাকালো। আরিয়ানের ভাবি সবার আগে উঠে দাঁড়িয়ে বিস্ময়ে বলল, এই যে, বাহ, তোমাকে তো দারুণ সুন্দর লাগছে অহনা। আমি তো ভেবেছিলাম তুমি শাড়ি পরতেই জানো না, সারাদিন পুলিশের পোশাক পরে থাকো বলে ভেবেছিলাম। আমি সব পারি ভাবি, শাড়িও পরতে পারি, রান্নাও করতে পারি, আর চাইলে আসামি ধরে পেটাতেও পারি। শেষ লাইনটা বলতে সবাই হা হা করে হেসে উঠল, কিন্তু একজন হাসল না, আরিয়ান। সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই মেয়েকে দেখে হাসা যায়? একটু পরেই পিটাইয়া সোজা থানায় পাঠাতে পারে। আল্লাহ, আমার জীবনটা এক পুলিশি ঝড়ে পড়ে গেল। কি হলো আরিয়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখছো? না, আমি তো মানে কিছুই না। আস্তে আস্তে সে চোখ নামিয়ে ফেল, কারণ অহনার শাড়ির রূপে তার বুকের ভেতরটা আবার অদ্ভুতভাবে ঢং ঢং করতে শুরু করেছে। এই পুলিশ ম্যাডাম সত্যি তাকে একদিন পাগল বানাবে। সবাই বসে আছে টেবিলের চারপাশে, গরম ভাত, ডাল, সবজি, মাংস। বাসায় আজ যেন ছোটখাটো উৎসবের আমেজ। আরিয়ান টেবিলের এক কোণে চুপচাপ বসে আছে, যেন নিজের বিয়ে না, সামনে কোনো জব্দকৃত আসামির মতো বসে আছে। ঠিক তখনই আরিয়ানের মা এসে বলে, অহনা মা, আমি তো এই ছেলেটাকেই নিয়ে চিন্তায় ছিলাম সব সময়। পড়াশোনার থেকেও ঝিমায় বেশি, আর একটু বাচ্চা বাচ্চা, তাই তোকে নিয়ে এসেছি মা, আমার এই ছেলেটাকে মানুষ করার জন্য। আরিয়ান খেতে খেতে থেমে গেল, চামচটা মাছ আকাশে। নিজের মাঝে এমন বিশ্বাস নিয়ে কথা বলছে, সেটা শুনে চোখ বড় হয়ে গেল। আবার শুরু হইল, আমাকে সবাই মিলে ধরবে এখন। চিন্তা করবেন না মা, একদম সোজা করে দিব। ওর জীবনটাই এমন ভাবে বদলে দিব, আপনাদের কেউ কল্পনাও করতে পারবেন না। টেবিলে সবাই হো হো করে হেসে উঠল, কিন্তু আরিয়ানের মুখ নিথর। সে মনে মনে শুধু বলল, ইয়া আল্লাহ, আমার লাইফ আসলেই ব্লাস্ট হতে যাচ্ছে। তুমি কতদিন হলো চাকরি করো অহনা? 4 বছর। শুরুটা কঠিন ছিল, কিন্তু এখন সবই অভ্যাস হয়ে গেছে ভাবি। আমার কাজ মানে শুধু আসামি ধরা না, ব্যবস্থা করা, তদন্ত করা, কেস ফাইল করা, অনেক কিছুই সামলাতে হয়। এত কিছু সামলে ঘর সংসারও দেখবে পারবে তো? সেটা আমার জন্য খুব সহজ বাবা। চাকরির চাপ আর বাসার দায়িত্ব দুটোই সামলাতে পারি। মানুষ হলে সবই সম্ভব। কথা বলতে বলতে অহনা মাঝে মাঝে তাকিয়ে দেখছিল আরিয়ান বসে আছে, গরম গরম ভাত মুখে নিচ্ছে, কিন্তু প্রতিবারই মনে হচ্ছে আরেক চামচ দেওয়ার আগে হার্টবিট বেড়ে যাচ্ছে। এই কথা বলার স্টাইলটাই ভয়ঙ্কর। জীবন বদলে দিব বলে গেছে মানে কি? আমাকে তো পুরো পাল্টাইয়া ফেলবে না তো? ওরে নাড়াচাড়া না করলেই কিছুই শিখবে না। তাই অহনা, তুমি আমাদের বাসায় শান্তি আনবে। শান্তি তো আনবই ভাবি, তার সাথে একটু শাসনও থাকবে। শাসন শব্দটা শুনে আরিয়ানের হাত কেঁপে গেল, চামচটা থালায় টিং করে বাজলো। সে চুপচাপ নিচু গলায় ফিসফিস করে বলল, শাসন না কইরেন, আমি তো আগেই সোজা। এখনো বাঁকা আছো নাকি অনেক? কোথায় সোজা, এখনো বাঁকা আছো অনেক? আবার সবাই হাসলো। আরিয়ানের মুখ আরো লাল হয়ে গেল, লজ্জায়, ভয় আর কেমন অদ্ভুত এক উত্তাপে। খেতে খেতে গল্প চালাতে লাগলো। অহনার কৃতিত্ব, আত্মবিশ্বাস, সৌন্দর্য সব মিলিয়ে পুরো বাড়ি যেন তাকে নিজের করে নিচ্ছে, শুধু একজন বাদে, আরিয়ান। তার মনে শুধু একটাই কথা, এই সিনিয়র পুলিশ বউ আমাকে নিয়ে কি প্ল্যান করছে আল্লাহ। সকালের আলো রুমে ভালোভাবে ঢুকছে। আরিয়ান ধীরে ধীরে রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঢুকতে তার চোখ কেমন যেন আটকে গেল। অনা সামনে, আয়নার সামনে দাঁড়িয়ে পূর্ণ পুলিশের ড্রেস পরে রেডি, কালো বেল্ট, শার্টের ফিটিং, গলায় আইডি কার্ড, পরে একটা শাসন ভরা আভা।
আরিয়ান থমকে দাঁড়িয়ে রইল। ইস, এই ভার্সনের অহনা দেখলেই আমার গা কাঁপে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? তুমি ভার্সিটিতে যাবে না? যাব তো, কেন যাব না? তাহলে রেডি হও, আমি নামিয়ে দিব তোমাকে। কিছুতেই না, আমি আপনার সাথে যাব না। আপনার বন্ধু বান্ধব দেখলে হাসাহাসি করবে। কথাটা বলেই আরিয়ান এক পা পিছিয়ে গেল, কারণ অহনা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। চোখে সে স্নেহর পুলিশি দৃষ্টি। একেবারে কাছে এসে হঠাৎই তার শার্টের কলা ধরে টেনে খুব কাছে নিয়ে এলো। হ্যাঁ, কি করছেন? যা করছি ঠিকই করছি। এরপর অহনা ঝুঁকে এসে আরিয়ানের ঠোঁটে মৃদু একটা গা কাঁপানো একটা চুমু দিল। হঠাৎ নরম অথচ শক্ত দাবি থাকা আদর। আরিয়ান চোখ বড় করে তাকিয়ে রইল। এই মেয়ের সমস্যা কি? যে কোনো সময় কিস করে ফেলে। তোমাকে আমার সাথে যেতে হবে, সবাই দেখুক তোমার বিয়ে হয়েছে, আর তোমার বউ একজন পুলিশ অফিসার। না, আমি কাউকে বলতেই চাই না যে আমার বিয়ে হয়েছে। কেন, প্রেম করবে নাকি বাইরে গিয়ে? নাউজুবিল্লাহ, আমি এসব করি না। তাহলে আমার কথা জানাতে সমস্যা কোথায়? সমস্যা আছে, আপনি এমনি সিনিয়র, তার উপর আবার পুলিশ। আমি যদি বলি আমার বউ পুলিশ, সবাই আমাকে পচাবে, টিটকারি দেবে, বলবে আরিয়ান বউয়ের প্যান্টের নিচে থাকে। ওটা নিয়ে তুমি ভাবছো কেন? আমি আছি, যেই পচাবে ওটাকে আগে পেটাবো। আরে, এ আবার কি? এইভাবে কেউ সমস্যার সমাধান করে নাকি? অহনা তার থুতনি ধরে উপরে তুলল, চোখে চোখ রেখে বলল, আমার সাথে থাকতে হলে আমার পরিচয়, আমার ক্ষমতা আর আমার শাসন সবই মেনে চলতে হবে। তুমি আমার স্বামী, এটা সবাই জানবেই। আমার জীবনটা শেষ। শেষ না, শুরু। চলো রেডি হও, তোমাকে নামিয়ে দিব। আরিয়ান মাথা নিচু করে ওয়াশরুমের দিকে হাঁটল। তার মনে মনে একটাই কথা, এই পুলিশ ম্যাডাম আজকে আমার ছাত্র জীবন শেষ করে দিবে। নিচে বাগানের সামনে সকালবেলা রোদে স্কুটি দাঁড়িয়ে আছে। অহনা পুলিশের ড্রেস পরে হেলমেট হাতে দাঁড়িয়ে, যেন কোনো মিশনে বের হবে। আরিয়ানের মা আর ভাবি দরজার পাশে দাঁড়িয়ে হাসি মুখে দেখছে। অহনা মা, আরিয়ানকে নিয়ে যাও, না হলে আবার আড্ডায় গিয়ে ক্লাস মিস করবে। হ্যাঁ মা, ঠিক। অহনা থাকলে আরিয়ান একেবারে সোজা হয়ে যাবে। ঠিক তখনই আরিয়ান ধীরে ধীরে নিচে নেমে এলো, মুখে অস্থিরতা, চোখে ভয় আর শরীরে কাঁপুনি। অহনা স্কুটির দিকে ইশারা করল। ওঠো। এখানে? কোথায়? কিভাবে? জায়গা নাই তো। পেছনে বসবে আর ভালো করে ধরে আমাকে জড়িয়ে ধরবে, না হলে পড়ে যাবে। কি? আমি আমি আপনাকে জড়িয়ে ধরবো? মানুষ দেখলে কি বলবে? আমরা স্বামী স্ত্রী, কে কি বললো আই ডোন্ট কেয়ার। তুমি বেশি ভেবো না, উঠে বসো। আরিয়ানের মা আর ভাবি পেছনে দাঁড়িয়ে মুচকি হাসছে। আরিয়ান আর মনে মনে বলল, ইয়া আল্লাহ, এই বাড়ির সবাই কেন আমার বিরুদ্ধে? কিন্তু আর কিছু মনে করার নেই। ধীরে ধীরে স্কুটি পিছনে উঠল সে। উঠতে অহনা বলল, আরে ধরো আমাকে, এইভাবে বসলে পড়ে যাবে। ছি ছি, মানুষ দেখতেছে। আরিয়ান ধরো। বাধ্য হয়ে আরিয়ান দুহাত দিয়ে অহনার কোমর ধরে ফেলল। ধরতে তার শরীর শিউরে উঠল, মনে হলো বুকের ভেতর কেমন একটা নেশা পেয়ে বসেছে। ব্যাস ঠিক আছে, এভাবেই চুপ থেকো। আমার শরীরটা কাঁপতেছে, আপনার জন্য না, স্কুটি নড়তেছে তাই। খুব জানি কেন কাঁপছে। স্কুটি স্টার্ট দিতে আরিয়ান আরো জোরে অহনাকে জড়িয়ে ধরল। অহনাও হেসে বলল, ভয় পেও না, আমি আছি। আপনি থাকলেই তো আমি বেশি ভয় পাই। স্কুটি এগিয়ে গেল পিছনে। লজ্জে লাল মুখে কাঁপতে কাঁপতে বসে আছে আরিয়ান। সিনিয়র পুলিশ বউকে জড়িয়ে ধরে অহনার স্কুটি ধীরে থামলো আরিয়ানের ভার্সিটির সামনে। সকালটা ছিল একদম শান্ত, কিন্তু আরিয়ানের জীবনে ঝড় বইল থেমে থেমে। স্কুটি থামতেই আগে দাঁড়িয়ে থাকা কয়েকজন বন্ধু দূর থেকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আরে, ওইটা না পুলিশ ম্যাডাম? আরিয়ান কি করে ওনার সাথে? মনে হয় ওকে পুলিশে ধরছে, যে একেবারে দুষ্টুমি করে। আরিয়ান নিচে নামতে লজ্জায় মুখ লাল। অহনা হাঁটছে ঠিক তার পাশে, দৃঢ় স্টেপে কৃতিত্বের ভয়ঙ্কর আভা নিয়ে। অহনা একবার চারপাশ ঘুরে তাকালো, তারপর সোজা আরিয়ানের বন্ধুদের দিকে এগিয়ে গেল। শোনো তোমরা, আমি অহনা, আরিয়ানের স্ত্রী। বন্ধুরা সবাই হাঁ করে থতমত খেয়ে গেল। পায়ের পাতার মাটি সরে যাওয়ার মতো চেহারা। আরিয়ান যেন এখানে কোনো দুষ্টুমি না করে। কোনো বেয়াদবি করলে, ক্লাস ফাঁকি দিলে বা কারোর সাথে অযথা ঝামেলায় জড়ালে একদম আমাকে ফোন দিবে। জি ম্যাডাম, অবশ্যই ম্যাডাম।
আরিয়ানের গলা শুকিয়ে গেল। সে চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন পৃথিবীর থেকে উদা হয়ে যেতে চায়। হঠাৎই অহনা তার দিকে ফিরে এলো, চোখে ভয়ানক রোমান্টিক এক দুষ্টু ঝিলিক। আরিয়ান বুঝে ওঠার আগেই যাও সোনা, ক্লাস করো। আমি আমি ডিউটিতে যাই। এই বলে সে আরিয়ানের দুগাল টেনে চাপ দিয়ে আদর করলো। ভার্সিটি গেটের সামনে মানুষজন, বন্ধুরা, সিনিয়র জুনিয়র সবার সামনে আরিয়ানের মুখ মুহূর্তেই টমেটো লাল। আহ, না, মানুষ দেখতেছে, প্লিজ। দেখুক, আমার স্বামীকে আদর করি, এতে লজ্জার কি আছে? ডিউটিতে যাই সোনা, ভালো করে ক্লাস করো। আর দুষ্টুমি করলে তোমার বন্ধুদের কাছ থেকে খবর পেয়ে তোমাকেই ডিউটির পর নিয়ে শাসন করব। বলে স্কুটি চালিয়ে চলে গেল। ধুলো উড়ে গেল। গেটের সামনে সবাই নিস্তব্ধ। বন্ধুরা ধীরে ধীরে আরিয়ানের দিকে ফিরল। দোস্ত, তুই নিশ্চিত বিয়ে করছিস? মনে হচ্ছে গালে টান দিছে পুরো বীরের সামনে। আপুটা তো একদম ভয়ঙ্কর সুন্দর। চুপ করো সবাই, প্লিজ। একটা কথা বললে রাগ করবো। আজকে ক্লাসের চেয়েও বেশি টেনশন দিছে আমার এই পুলিশ বউ। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আরিয়ান তখনও লজ্জায় পুড়ে পুড়ে মরার মতো চেহারা নিয়ে দাঁড়িয়ে। বন্ধুরা এক একজন এগিয়ে এসে কুনি দিয়ে গুঁতা দিচ্ছে। কিরে ভাই, মুখটা এমন শুকায় গেছে কেন? কিছু বলছিস না কেন? কি আর বলবো রে ভাই, দুঃখের কথা। বাড়ি থেকে জোর কইরা বিয়ে দিছে, তাও আবার এমন দজ্জাল পুলিশের সাথে। আচ্ছা আচ্ছা, দরজাল পুলিশটা তো এখন তোর বউ, জোর করে আদর করছে নাকি? হ্যাঁ রে ভাই, শুধু কি আদর আদর, শাসন, হুমকি সবই করতেছে। এক রাতেই জীবনটা তেনা তেনা। আমারে তো নাকে দড়ি দিয়া ঘুরাইতেছে পুরা। ভাই, এবার তুই সোজা হয়ে যাবি, আর দুষ্টামি নাই। একদম ভালো বাচ্চা। দুষ্টুমি না করলে তো ভাই আমি শুকাইয়া মরি যামু। আমার দুষ্টুমি ছাড়া জীবন চলে? ভাই, তোর বউ এমন দুষ্টামি করলে তোকে একদম জেলে ভরে দিবে। এইটা তো প্রবলেম রে ভাই। আমার বউ পুলিশ, কেউ না দেখলেও ও নিজে আমারে ধরে নিয়ে যাবে। এমন ভয়ঙ্কর রোমান্টিক পুলিশ বউর সাথে কেমনে টিকবো আমি? আরিয়ান ক্লাসরুমে দরজা ঠেলে ঢুকতেই তার বন্ধুরা তাকে এক নজর দেখে নিয়ে ফিসফিস করে কাঁধে কাঁধ মিলিয়ে হেসে উঠল। দেখিস তো ভাই, আরিয়ান আজকে পুরোটা পুলিশ ম্যাডামের সাথে ঘোরাফেরা করলো। বউ তো নয়, যেন বস। কিরে ভাই, মতো লজ্জা পাইলি নাকি? সবার সামনে গাল টেনে আদর করে দিল। আরিয়ান লাল হয়ে গেল, গলা শুকিয়ে চোখে আগুন, মাথা নিচু করে বসে রইল। ভাই, এমনিতেই আমার জীবন শেষ, তোরা আবার ফাইজলামি করিস না আমার সাথে। ভাই, এই বয়সেই বিয়ের মজা পাইতেছিস? তোর খুশি হওয়ার কথা। সবাই তো নতুন অভিজ্ঞতা। আরিয়ান চোখ বড় করে তাকালো, যেন কোনো অস্ত্র তাকে শাসন করছে। সে মুখটা একদম করুণ করে বলল, কি যে বলিস রে ভাই, এমন বিয়ে করার থেকে সারা জীবন সিঙ্গেল থাকা ভালো। বন্ধুদের হাসি থেমে গেল, কিন্তু ক্লাসের মধ্যে কৌতূহল বেড়ে চলেছে। আরিয়ান চুপচাপ নিজের ডেস্কে বসে মনে মনে ভেবে চলেছে। এই সিনিয়র পুলিশ বউ আমার জীবন পুরো পাল্টে দিল, আর সবাই এখন হাসছে। আমি কি করি? আরিয়ান বন্ধুদের সাথে ক্যান্টিনের টেবিলে ঘিরে বসে হেসে খেলে আড্ডা দিচ্ছিল। প্লেটে স্যান্ডউইচ আর হালকা ভেজিটেবল, কিন্তু তার মন একদম অন্যদিকে। ঠিক তখনই ফোনে রিংটন, ক্যান্টিনের শব্দ ঢেকে গেল। আরিয়ান হালকা করে অবাক হয়ে ফোন বের করলো। হ্যালো, কে? আমি তোমার বউ সোনা। আরিয়ান থতমত খেয়ে একদম চুপ। প্লেটে রাখা স্যান্ডউইচটা পর্যন্ত হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম। আপনি কল করেছেন কেন এখন আবার? তুমি কি করছো সোনা? কেমন করে কথা বলছেন আপনি? কেন সোনা, লজ্জা পাচ্ছো? বউকে ভয় লাগে নাকি? ফোন রাখুন তো প্লিজ। ঠিক আছে, এখন রাখছি, কিন্তু মনে রেখো রাতের মজা দেখাবো তোমাকে। আরিয়ান থমকে গেল। হ্যাপি হওয়ার পরিবর্তে চোখ বড় বড় হয়ে গেল, মুখ গরম লজ্জায় জ্বলছে। রাতের মজা? এই পুলিশ ম্যাডাম কি করবার পরিকল্পনা করছে আমার জন্য? ক্যান্টিনের মধ্যে বন্ধুদের দিকে তাকালো। তারা সবাই হাসি ধরে রাখতে পারছে না, আর আরিয়ান একদম লাল হয়ে মনে মনে বলল, আল্লাহ, এই সিনিয়র পুলিশ বউ আমার জীবন পুরো কাঁপিয়ে দিচ্ছে। ক্যান্টিনে বন্ধুদের সঙ্গে বসে আরিয়ান যখন চা খাচ্ছিল, ঠিক তখনই ফোনের কলের বিষয়টি সবাই লক্ষ্য করল। বন্ধুরা হাসি ধরে রাখতে পারছিল না। ভাই, তোর বউ তো তোকে হেভি ভালোবাসে, এখনই যেতে যেতেই আবার ফোন দিয়ে খবর নিচ্ছে। এমন বউ পা
ওরে বাবা, ভাগ্যের ব্যাপার। আরে ভালোবাসা না রে ভাই, এসব হলো জ্বালানোর ধান্দা। আমাকে জ্বালাতে ওনার বেশি ভালো লাগে। যাই বলিস ভাই, এমন একটা বউ পেলে তো জীবন সাইন। ভাই, এমন বউয়ের দরকার আমার নাই। বন্ধুরা আরো হাসতে লাগলো, কিন্তু হঠাৎই আরিয়ানের মনোভাব বদল। সে ফোনটা টেবিলে রেখে বন্ধুদের দিকে চোখ ফেলে বলল, এমন বউ ধমক দিয়েও রাখবে, কান ধরে উঠাবে আর বসাবে। ওরে বাবা, বুঝলাম তুই আরিয়ান সত্যি বউয়ের হাতের পুতুল। আরিয়ান চুপচাপ চা ধরে বসে রইল, মুখলাল, লজ্জার মিশ্র অনুভূতি। মনে মনে ভাবল, এই সিনিয়র বউ জীবনটা একেবারে উল্টে দিয়ে যাবে। আরিয়ান বিকেলের রোদে বাসে ঢুকলো। ঘরের দরজা খুলতেই চোখ পড়ল অহনা শাড়ি পরে সুন্দরভাবে সাজগোজ করে বসে আছে। তার চোখে এক ধরনের রহস্যময় ঝিলিক, চুল নিখুঁতভাবে বাঁধা, গলায় হালকা লকেট। আরিয়ানের মন একদম থমকে গেল। কি রে ভাই, এক এক সময় এক এক রূপে থাকে এই মেয়েটা, এবার আবার শাড়ি পরে সেজে গুজে বসে আছে। এসব আমাকে ঘায়েল করার ধান্দা। তবুও চোখের সামনে থাকা অহনার সেই সৌন্দর্য দৃষ্টি আরিয়ানের ধমকে থামালো। আমিও তো এত সহজে গলে যাব না, কিন্তু এত সুন্দর, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। থামবার মতো দাঁড়িয়ে থেকো না সোনা, চলো ফ্রেশ হয়ে নাও। আরিয়ান মনে মনে কেঁপে উঠল, তারপর তাড়াতাড়ি রুমের দিকে ছুটল। দরজা ধাক্কা দিয়ে বন্ধ করে ওয়াশরুমে ঢুকলো। হাত ধুতে ধুতে আরিয়ান নিজেকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু চোখে চোখ রেখে থাকা অহনার দৃষ্টি বারবার মনে পড়ে যায়। মনে মনে বলল, এই বউ শুধু সুন্দর নয়, একেবারে বিপজ্জনক। আরিয়ান ওয়াশরুম থেকে বের হয়ে ঘরে ঢুকতেই চোখে পড়ল অহনা। শাড়ি এখনো ঝরঝরে, চুল ঠিকঠাক বাঁধা, চোখে দুষ্টু ঝিলিক। হঠাৎ অহনা ধীরে ধীরে এগিয়ে এসে তার গলা জড়িয়ে ধরল। আই মিস ইউ সোনা। আরিয়ান মুহূর্তেই থমকে গেল, গলা শুকিয়ে, চোখে অস্থিরতা। আরিয়ান লজ্জা মেশানো গলায় বলল, আরে কি করছেন, ছাড়ুন তো। ছাড়বো কেন, এখন তো তোমাকে আদর করবো সোনা। আরে আমার ক্ষুধা পেয়েছে, আমি খাবো। না সোনা, আগে আমার ঠোঁটের মিষ্টি খাও, পেট ভরে যাবে, খাওয়া পরে হবে। আরিয়ানের গলা শুকিয়ে গেল, শরীর কেঁপে উঠল, হালকা লজ্জা আর উত্তেজনার মিশ্র অনুভূতি। আরিয়ান কণ্ঠ চেপে ধরে চোখ বন্ধ করে বলল, ছাড়ুন ম্যাডাম, আমার অস্বস্তি হচ্ছে। অহনা ধীরে হাসলো, তারপর আরিয়ানের হাত নিজের কোমরে টেনে রেখে বলল, না সোনা, আগে আদর করবে তারপর ছাড়বো। আরিয়ানের শরীর জুড়ে একদম কারেন্ট বয়ে গেল। চেষ্টা করলো সরে যেতে, কিন্তু অহনার কোমর ধরে রাখার শক্তি তাকে বাধ্য করলো স্থির থাকতে। ম্যাডাম সত্যি ছাড়ুন তো। না সোনা, এখন থেকে রাত পর্যন্ত আমার আদরই হবে তোমার ডিনার। আরিয়ান চুপচাপ, লজ্জা আর উত্তেজনায় মুখ লাল হয়ে বসে রইল। মনে মনে ভাবল, এই বউ আমার জীবন পুরো উল্টে দিয়েছে, আর আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। আরিয়ান এখনো লজ্জায় মুখ লাল, কিন্তু অহনার কোমল চাপ আর চোখে দুষ্টু ঝিলিকের সামনে একদম আটকে গেল। কি হলো সোনা, আদর করো তো। আমি পারবো না, সরতে দিন। আরিয়ানের মন ভিতর থেকে উল্টে পাল্টে যাচ্ছে। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকেও সেও বাধ্য হয়ে অহনার দিকে এগুতে লাগলো। চোখ ফুটিয়ে বন্ধ করলো অহনা। ঠিক আছে, শুধু চুমু দিব। আরিয়ান আস্তে আস্তে অহনার ঠোঁটে 2-3টা হালকা চুমু দিল, কিন্তু নেশা যেন বেড়ে গেল হঠাৎ। তার হাত বাড়িয়ে স্বাভাবিকভাবে অহনাকে আরো কাছে টানলো। তাহলে আমিও সরতে পারবো না সোনা, তোমাকে আমি আমার দেওয়ানা বানাবো আরিয়ান, তুমি আমাকে ছাড়া কিছুই বুঝবে না। আরিয়ান চোখ বন্ধ রেখে কিস করতে করতে ধীরে ধীরে অহনাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। বিছানার নরম চাদরে অহনার শরীর আর উত্তেজনা মিশে গেল। আরিয়ান নরম কণ্ঠে লজ্জা মেশানো গলায় বলল, আমি তোমাকে অনেক আদর করতে চাই সোনা। তারপর আরিয়ান আরো গভীরভাবে কিস করতে লাগলো। হাত দিয়ে অহনার কোমর আর পেছন টেনে ধরল। আরিয়ান আর অহনা নিজেদের ঘরের নরম আলো নীরবতার মাঝে একে অপরের আরো কাছে চলে এলো। আরিয়ান ধীরে ধীরে অহনার শাড়ির কিনারে হাত দিয়ে সরিয়ে দিল, তার গায়ে হাত বুলিয়ে গলায় আর বুকে আস্তে আস্তে কিস করতে লাগলো। অহনা চোখ বন্ধ করে আরিয়ানের আদরে সাই দিতে লাগলো। হাত দিয়ে আরিয়ানের পিঠ ধরে তাকে আরো কাছে টেনে আনলো। কিছুক্ষণের জন্য সময় যেন থমকে গেল। তাদের ঘরের নরম নিঃশ্বাস আর নরম স্পর্শে পুরো ঘর ভরে গেল। হঠাৎ দরজা কড়া নাড়ার শব্দে নড়ে উঠল।
আরিয়ান খেয়ে যাও, দেরি হয়ে যাচ্ছে। আরিয়ান চোখ বড় করে লজ্জা মিশিয়ে হাঁপিয়ে নিঃশ্বাস ফেল। অহনার উপর থেকে উঠে বসল। জি ভাবি, আসছি। আরিয়ান নিজেও অবাক, লজ্জা আর উত্তেজনার মধ্যে সে ভাবছে। আমি কি করছিলাম, শেষ কি করতে যাচ্ছিলাম? কি হলো সোনা, আরো আদর করতে চাও নাকি? আরিয়ান কিছু না বলে শুধু মাথা নেড়ে লজ্জায় রুম থেকে চলে গেল। অহনা চুপচাপ বসে থাকলো, মনে মনে হাসি আর দুষ্টু পরিকল্পনায় ভাবনায়। সোনা, আজ থেকে সব খেলা হবে আমার নিয়ন্ত্রণে। মনে মনে হাসি আর দুষ্ট পরিকল্পনার ভাবনায় আরিয়ান নিচে নেমে আসে। ভাবির সামনে মুখ নিচু, লজ্জা এখনো কানে গরম হয়ে আছে। চুপচাপ প্লেটে ভাত তুলে খেতে থাকে, মনটা তবে অন্য জায়গায়, অহনার কাছে। তারপর খাবার শেষে ধীর পায়ে আবার উপরে উঠে যায়। ঘরের দরজার কাছে যেতে সে শুনতে পায় অহনার গলা, কিন্তু গলাটা সে নরম আদুরে না, বরং কেমন যেন কঠিন ধারালো। তোমরা কি ভাবছো সে শাস্তি পাবে না? তার ভুল কেউ ভুলবে না? আমার ত্যাগ আমি বৃথা যেতে দেব না, বুঝলে? চরম শাস্তি পেতে হবে তাকে, যেভাবেই হোক। কার কথা বলছে? কাকে শাস্তি দিবে? কিসের ত্যাগ আবার? আরিয়ান ভুরু কুচকে চুপচাপ দরজার কাছে দাঁড়ায়। তার ছায়া পড়ে অহনার গায়ে। অহনা ঘুরে তাকাতেই চোখে যেন আগুনে ছিলি, কিন্তু পরের মুহূর্তে সে ফোন কেটে দিল। কার সাথে কথা বলছিলেন? অফিসে। তুমি তোমার কাজ করো। ওই গলায় এমন একটা ঠান্ডা শক্তি ছিল, যেন সেখানে কোনো গোপন যুদ্ধ চলছে। আরিয়ান কিছু বলল না, বিছানায় গিয়ে ধীরে শুয়ে পড়ল। চোখে ঘুম নেই, মনে শুধু সন্দেহ, অজানা ভয় আর অহনার আচরণের রহস্যময়তা। সে মোবাইলটা খুলে ফেসবুক ফিড স্ক্রল করতে লাগলো। আলো ফ্ল্যাশ করছে, কিন্তু আরিয়ান মনে একটাই ভাবনা। অহনাকে, এই যে আগুন ভরা চোখ, এই ভয়ঙ্কর নীরবতা। বিকেলের হালকা আলো জানালা দিয়ে ঘরে পড়ছে। অহনা সোফায় বসে শান্ত মুখে একটা হালকা হাসি। পাশে আরিয়ানের ভাবি চা নিয়ে বসে আছেন। দুজনেই গল্প করছিল ঠিকই, কিন্তু কথার মোড় একসময় অদ্ভুত গা ছমছমের দিকে চলে গেল। অহনা, শুনেছিলাম তোমার একটা ভাই ছিল, সে নাকি মারা গেছে। অনার হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। তার চোখের ভেতর যেন এক ঝলক অন্ধকার নেমে এলো। ধীরে ধীরে চায়ের কাপটা টেবিলে রাখলো সে। মারা যায়নি ভাবি, তাকে মেরে ফেলা হয়েছে। ভাবি থমকে গেল, চোখ বড় বড় হয়ে উঠল। হাওয়া যেন এক মুহূর্তে ভারী হয়ে গেল। কি বলো এসব? কি করেছে এটা? একজন মানুষের রূপে জানোয়ার, যার ভেতরটা পচা আর ধোকায় ভরা। ভাবির গলা শুকিয়ে ফেলে, হাতের চায়ের কাপটা কাঁপতে থাকে সামান্য। তোমরা তাকে শাস্তি দাওনি? না, মাথা ধীরে তোলে। তার চোখে আগুনের মতো দহন, যেন সেখানে বছরে জমাট ব্যথা, ক্ষোভ আর প্রতিশোধ গর্জে উঠছে। পাবে ভাবি, খুব তাড়াতাড়ি শাস্তি পাবে। একজন মানুষ যা হারায় তার দাম তাকে সুদে আসলে বুঝিয়ে দেয়। ভাবি নিঃশ্বাস আটকে যায়, মুখে আতঙ্ক। এমন অহনাকে আগে কখনো দেখেনি সে। হ্যাঁ, তার তো চরম শাস্তি পাওয়া উচিত। এমন অপরাধ করে কেউ যেন ছাড় না পায়। অহনা ধীরে একটা তীক্ষ্ণ হাসি দিল, যে হাসিতে ভালোবাসা নেই, আছে শুধু প্রতিশোধের আগুন আর একটা ভয়ানক প্রতিজ্ঞার ঘোষণা। সে পালাতে পারবে না। অহনা সিঁড়ি পেয়ে ধীরে ধীরে উপরে উঠছে। মুখে কোনো ভাব নেই, কিন্তু চোখে সেই আগুনের দহন এখনো চলছে। ঘরে ঢুকতেই আরিয়ান বিছানার পাশে বসে মোবাইল চালাচ্ছিল। অহনাকে দেখে সে একটু অবাকই হলো। কি ব্যাপার, হাসি খুশি মনে নিচে নামলেন, এখন আবার মুখটা অমাবস্যার রাতের মতো অন্ধকার হলো কেন? অহনা জবাব দিল না, হাতের চুড়ি খুলে টেবিলে রাখলো। শাড়ির আঁচল ঠিক করলো, সবটাই নিঃশব্দে। আরিয়ান হালকা ভুরু তুলে তাকালো। এই চুপচাপ থাকা মানে কিছু একটা গন্ডগোল হয়েছে। সে ভালো করে জানে অহনা এমন হয় যখন ভেতরে ভীষণ রাগ জমে। আচ্ছা, কিছু কি হয়েছে? অহনা একবারও তাকালো না তার দিকে, যেন তার ভেতরে ঝড় তোলপাড় করছে, কিন্তু মুখে এক ফোঁটা শব্দ নেই। এমন অভিব্যক্তি দেখে আরিয়ান একদম থেমে গেল। আর সে বুঝলো এই অবস্থায় অহনাকে একটু বিরক্ত করা মানে নিজের সর্বনাশ ডেকে আনা। বাবা, এই মেয়ে আবার কোন কারণে রেগে গেল? চুপ থাকাই ভালো, নইলে ধমক খাবো। সে মোবাইল পাশ রেখে শান্তভাবে বিছানায় বসলো। অহনার দিকে তাকিয়ে আর কিছু বলল না। ঘরের ভেতর নিস্তব্ধ নীরবতা নেমে এলো। একপাশে আরিয়ানের
আতঙ্ক, অন্য পাশে অহনার চোখে প্রতিশোধের আগুন। অহনা ধীরে ধীরে এগিয়ে এলো আরিয়ানের দিকে, চোখ দুটো লাল, রাগে, কষ্টে আর অদ্ভুত এক ভয়ানক শূন্যতায় ভরা। আরিয়ান মাথা তুলে তাকাতেই অহনা দাঁড়ালো ঠিক সামনে। আচ্ছা আরিয়ান, তুমি কি মানুষ দেখে বুঝতে পারো কে কেমন? কি বলেন? আমি কি জ্যোতিষী নাকি যে মানুষ দেখে বলে দিব কে ভালো কে খারাপ? আমরা মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি, তাই না? হ্যাঁ, কাউকে ভালো লাগলেই বিশ্বাস করে ফেলি, এটা তো স্বাভাবিক। অহনা তার ভেতরে যেন থরথর করে কাঁপছে, কিন্তু বাইরে সে বরফের মতো স্থির। তখন সেই বিশ্বাসযোগ্য মানুষটাই যখন তার বুকে ছুরি মারবে, তোমার কেমন লাগবে আরিয়ান? এ কেমন ধরনের কথা? কাউকে ভালোবেসে বিশ্বাস করলে সে কেন বুকে ছুরি মারবে? যাকে বেশি ভালোবাসা হয় সেই সবচেয়ে গভীর ছুরি মারে আরিয়ান। সবচেয়ে ভরসার মানুষটাই ধ্বংস করে দেয় সব। তার চোখে তখন খাঁটি আগুন, ঘৃণা, প্রতিশোধ আর এক অজানা যন্ত্রণার মিশ্রণ। আরিয়ানের বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। এই মেয়েটা যে কিসব ভেতরে জমিয়ে রেখেছে সে বুঝতে পারছে না। আপনি হঠাৎ এসব কথা বলছেন কেন? কিছু হয়েছে নাকি? ওনার সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল। মনে হলো যেন নিজের কথাই যেন নিজেই বিরুদ্ধে ধরে ফেলেছে। অহনা স্বাভাবিক গলার ভান করে বলল, না তেমন কিছু না, এমনি একটু জিজ্ঞেস করছিলাম আর কি। কথা শেষে অহনা জানালার দিকে হাঁটল। আরিয়ান তাকিয়ে রইল তার দিকে। মনে হচ্ছে অহনার ভেতরে একটা ভারী ঝড় জমেছে, যা একদিন বিস্ফোরণ হয়ে সবকিছু বদলে দেবে। রাতটা নেমে এসেছে, ঘরে হালকা বাতাস, বাগানে দোলনা দুলছে। আরিয়ানের মা রান্নাঘর থেকে ডাকলেন, অহনা মা, খেতে আসো, অনেক রাত হলো। ভালো লাগছে না মা, আমি খাবো না। সে কি করে হয় মা, রাতে না খেলে শরীর খারাপ করবে। এসো, 2-4টা লোকমা না খেলে চলবে? অহনা কিছু বলার আগে মা হাত ধরে টেনে নিলেন ডাইনিং টেবিলে। বাধ্য হয়ে অনন্যা চুপচাপ বসে পড়ল। মা প্লেটে ভাত ডাল দিয়ে বলেন, মুখটা খোলো মা, আমি খাইয়ে দিচ্ছি। অনা লজ্জা পেয়ে আস্তে করে মুখ খুলো। মাতাকে খাইয়ে দিলেন। এই দৃশ্য দেখে আরিয়ানের মুখ উল্টে যাবার মতো অবস্থা। চুপ কর, মেয়েটা সারাদিন ডিউটি করেছে, খেতে চাইছিল না, না হলে শরীর খারাপ করবে, তাই কটা লুকমা খাইয়ে দিলাম। হ্যাঁ মা, খাইয়ে দিন। সারাটা দিন ডিউটি করতে করতে ঠিকঠাক খাওয়ার সময়ই পায় না অহনা। এই মেয়েটা তো কত কষ্ট করে কাজ করে, একটু যত্ন তো দরকার। অনা মাথা নিচু করে ছোট্ট করে হাসলো, স্নিগ্ধ শান্ত, কিন্তু সেই চোখের গভীরে ছিল অদ্ভুত এক ঝড়ের ছাপ। আরিয়ানের মুখ বাঁকিয়ে নিজের খাবারে মন দিল। মনে মনে ভাবলো, আরে মা, আমাকে তো কোনোদিন খাইয়ে দাও না, এখন ওনাকে খাইয়ে দিচ্ছ কেন? হায় আল্লাহ, আমাকেও কোনোদিন এমন লাইফে কেউ গুরুত্ব দিয়ে দেখে নাই। আর এই মেয়ে আসতেই মা ভাবি যেন তার দাস। অহনাকে মায়ের হাতে খেতে দেখে তার ভেতরে অদ্ভুত এক অস্বস্তি আর ঈর্ষা মিশে ঘুরপাক খেল। রাতটা নরম হয়ে এসেছে, ঘরের বাতি কমিয়ে রাখা, একটা অদ্ভুত শান্ত অথচ দহনময় পরিবেশ। আরিয়ান বিছানায় শুয়ে ফোন চালাচ্ছিল। হঠাৎ দরজার ক্লিক শব্দে মাথা তুলতে তার নিঃশ্বাস আটকে গেল। অহনার নরম সিল্কি নাইট ড্রেস পরে দাঁড়িয়ে, তার ঘোলা চুল, চোখে পাশের কোমল ছায়া। আরিয়ানের হাত থেকে প্রায় ফোন পড়ে যাচ্ছিল। আরে আপনি এ কী সব পড়েছেন? কেন সোনা, হট লাগছে না? আরিয়ান প্রায় চোখ বন্ধ করে দুহাত দিয়ে মুখ ঢাকলো। তার শরীর কাঁপছে। এ কি দেখছে সে ইনোসেন্ট হয়ে বলল, তাওবা তাওবা, এসব কি কথাবার্তা? আপনি এমনি সিনিয়র, তার উপর এভাবে? অহনা ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে এলো। তার প্রতিটা পা ফেলার শব্দেই আরিয়ানের বুক ধুকধুক করছিল। আরিয়ানের মুখ ঘুরিয়ে নিল। না না, আমি কিছুতেই আপনাকে এভাবে দেখব না। এগিয়ে সে বিছানার ধারে বসলো। তার হাতটা তুলে দিল আরিয়ানের গালে, ছোঁয়াতে অদ্ভুত কাঁপুনি জন্ম নিল। সোনা, একবার তাকিয়ে দেখো, একবারে চোখ ফেরাতে পারবে না। আরিয়ানের দম বন্ধ হয়ে এলো। সে ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো, আর তাকাতেই তার চোখ বড় হয়ে গেল, ঠোঁট শুকিয়ে গেল। মনে হলো বুকটা খালি হয়ে ঢং করে নেমে গেল নিচে। অহনা আলোতে আরো সুন্দর, আরো আকর্ষণীয় লাগছে। তার গালের উপরে চুল পড়ে আছে, চোখে অদ্ভুত এক গভীরতা। আরিয়ানের শরীর পুরোটা শিহরণে কেঁপে উঠল। আল্লাহ, এভাবে কেউ এত সুন্দর হতে পারে নাকি? বলো তো সোনা, হট লাগছে না? আরিয়ান আর কথা বলতে পারল না।
শুধু চুপচাপ দম বন্ধ করে তাকিয়ে রইল মুগ্ধ পাগল কাপা শরীর নিয়ে। ঘরটা আধা আধি অন্ধকার, হালকা লাল সোনালি ল্যাম্পের আলোতে অহনার নাইট ড্রেস যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছে। আরিয়ান মুখ ঘুরিয়ে আছে, গলা শুকিয়ে কাঠ। অহনা ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে, এক পা দুই পা। আরিয়ান স্পষ্ট শুনতে পাচ্ছে অহনার শ্বাসের শব্দ। অহনা তার একদম সামনে এসে দাঁড়ালো। এসো সোনা, একটু আদর করি। এক হাত তুলে আরিয়ানের মুখটা ধরতেই আরিয়ান বিদ্যুৎ চমকের মতো এক দৌড় দিল, সোজা গিয়ে দাঁড়ালো বেলকুনিতে। আল্লাহ আমাকে বাঁচাও, আপনি এভাবে আমার ইজ্জত হরণ করতে পারেন না। অহনা হাসি থামিয়ে রাখতে পারল না, ধীরে ধীরে বেলকুনির দিকে হেঁটে এসে হাত গুটিয়ে তাকালো। এত ঢং করো না তো, এসো বলছি। কিছুতেই না, শুনেছেন না আমার কথা? আপনি তো ভয়ানক, কাছে আসবেন মানে আমার মৃত্যু। আচ্ছা, না আসলে তাহলে সব খুলে ফেললাম, কিন্তু তখন থাকতে পারবে তো? আরে কি সব বলেন, লজ্জা করে না আপনার? মানুষ জানলে মুখ দেখাতে পারবো না। স্বামীর সামনে লজ্জা পেলে কি হবে? দেখো তো, তুমি তো এমনিতেই একদিন সব কিছু দেখেই ফেলবে। আপনি এবার একটু চুপ করেন তো, লজ্জায় আমার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এভাবে কি কেউ স্বামীকে জ্বালায়? না বলবে কেন সোনা? লজ্জা তো আমার পাওয়ার কথা, তুমি পাচ্ছ কেন? কারণ আপনি একটা একটা দজ্জালাপা ধরনের রোমান্টিক পুলিশ। আর তুমি আমার লাজুক স্বামী, যাকে আজ না হলে কাল নাকে দড়ি দিয়ে ঘোরাবো। আল্লাহ, এই মেয়েটার হাত থেকে পালাতেই হবে। দৌড়াও সোনা, একদিন না একদিন তোমাকে ফিরে এসে আমার বাহুতেই ধরা দিতে হবে। অহনার চোখে সেই ঠান্ডা গভীর দৃষ্টি। আরিয়ান দরজার সামনে দাঁড়িয়ে দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করতেই ওর কণ্ঠ কাঁপা কাঁপা হয়ে গেল। আরিয়ান মাথা নিচু করে বলে, প্লিজ কাছে আইসেন না, আমি এখনো বাচ্চা, ভয় লাগে। না ও তাই নাকি? তাহলে কি ফিডার খাইয়ে দিব? চাইলে নিয়ে আসি সোনার জন্য। না না, কিছুই খাবো না, প্লিজ আর কাছে আইসেন না, লজ্জা করে। অহনা ধীরে ধীরে সামনে এগোলো। তার গায়ে হালকা সুগন্ধে আরিয়ান পেছনে সরে দেওয়ালে আটকে গেল, অহনার চোখে শুরু করে। ঠিক আছে, কাছে এসো, একটা কিস করব, এসো। কিস? এখন না, মানে আমি যদি এখনই না আসো তাহলে কিন্তু সব কিছুই করব, আটকাতে পারবে না আরিয়ান খান। আরিয়ান ঢোক গিল, কান লাল হয়ে গেল। 2 সেকেন্ড পরে খুব আস্তে করে এগিয়ে এলো আরিয়ান, তোতলাতে তোতলাতে। ঠিক আছে, কিন্তু একটুখানি, খুব সামান্য। অহনার চোখে তৃপ্তির ঝলক। সে আরিয়ানের চিবুকে হাত তুলে দিল, তাকে নিজের দিকে টেনে নিল। অহনা নরম অথচ শক্ত কণ্ঠে বলে, ভয় পেও না, আমি যতটা কঠিন তোমার জন্য ততটাই নরম হতে জানি। আরিয়ান চোখ বন্ধ করতেই অহনা তার ঠোঁটে হালকা কিস করলো। দৃঢ় স্নায়ু কাঁপানো। আরিয়ানকে আরো লজ্জায় ডুবিয়ে দেওয়া আরিয়ানের গলা চুলকাতে চুলকাতে বলল, আপা, আপনি একদম ভালো না, একটুও না। তবুও তো আমার কাছেই আসলে আর আসতেই থাকবে। সকালটা ছিল ঠান্ডা নীরব, পিড়াই ভেতরের কুয়াশার মতো ধূসর। অহনা থানার ভিতর ঢুকতেই সবার চোখ নিজে থেকেই তার দিকে ঘুরে গেল। তার মুখে আগের মতোই সেই কঠোরতা, চোখে আগুন, দৃঢ়তা, যেন তার শরীরের প্রতিটি ভাঁজে প্রতিশোধের শপথ জ্বলতে থাকে। চোখ বড় অফিসারের কেবিনের সামনে দাঁড়াতে ভেতর থেকে ডাক এলো, ভিতরে আসো অহনা। অহনা মাথা নিচু করে ভেতরে ঢুকলো। বড় অফিসার তার দিকে গভীর দৃষ্টিতে তাকলেন। অহনা, তোমার কেস ইনভেস্টিগেশন কত দূর? অহনা চোখ তুলে তাকালো। সেই চোখে ক্লান্তি নেই, আছে শুধু একটাই জেদ, শেষ পর্যন্ত যাওয়ার জেদ। এই তো স্যার, কাজ চলছে, খুবই দ্রুত ফল পাবে। এই কেসটা সমাধানের জন্য তো তুমি কয়েকটা বছর অপেক্ষা করছো, এতদিন কিভাবে সামলালে? হ্যাঁ স্যার, কয়টা বছর, এটা আমার বড় প্রতীক্ষার ফল। আপনজন যার হারায় সেই বোঝে আপনজন হারানোর বেদনা কি। আমি তাদের শাস্তি দিয়েই ছাড়বো স্যার। যে ভুলের কারণে আমার জীবন এলোমেলো হয়েছে তার হিসাব আমি আদায় করবই। বড় অফিসার তার দিকে গভীর দৃষ্টিতে তাকলেন। সেই চোখে সন্দেহ নেই, আস্থা। আমি জানি তুমি পারবে অহনা, এত দূর যখন চলে এসেছো তুমি আর পিছু হটবে না। অহনা ধীরে ধীরে মাথা নিচু করে সম্মতি জানালো। তার চোখে প্রতিশোধের আগুন আরও তীব্র হয়ে জ্বলে উঠল। আজকের সকাল যেন তাকে আরেকবার মনে করিয়ে দিল, এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত সে থামবে না। বড় অফিসার চেয়ার থেকে সামান্য ঝুঁকে এলেন,
কণ্ঠটা আগের চেয়ে অনেক গম্ভীর, যেন বাতাসও থমকে গেল। আচ্ছা শোনো না, আমাদের কাছে নতুন একটা খবর এসেছে। অহনা খানিকটা কপাল কুঁচকে তাকালো। বড় অফিসারের চোখে আতঙ্ক নয়, বরং উদ্বিগ্ন দায়িত্ববোধ। মন্ত্রীর ছেলে ব্যবসার আড়ালে নাকি নারী পাচার করছে। আমাদের ধারণা গ্রামের মেয়েদের চাকরির লোভ দেখিয়ে নিয়ে এসে বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে। অহনার চোখ মুহূর্তে কঠিন হয়ে গেল, ঠোঁটের কোণ শক্ত হয়ে উঠল রাগে। আমি চাই তুমি এই বিষয়ে তদন্ত করো। তোমার মতো সাহসী আর নির্ভীক অফিসার অন্য কেউ নেই এখানে। তুমি চেষ্টা করলে এই নোংরা কাজটা বন্ধ করতে পারবে, আমি নিশ্চিত। অহনা ধীরে ধীরে দাঁড়ালো। তার কণ্ঠে ভয় নেই, দ্বিধা নেই, শুধু দায়িত্ববোধ আর জেদ। জি স্যার, আমি আজকেই খোঁজ নেওয়া শুরু করছি। এই কাজটাও শেষ করব, যেভাবে বাকি কাজগুলো করেছি। বড় অফিসার তৃপ্তির নিঃশ্বাস ফেলেন। ঠিক লোককেই দায়িত্ব দিয়েছেন, সেটা আবার নিশ্চিত হলেন। কেবিন থেকে বের হয়ে অহনা তার নিজের ডেস্কে গিয়ে বসল। বাইরে ভোরের আলো পুরোপুরি ফোটেনি। থানার করিডোরে টিউবলাইটের ফ্যাকাশে আলো পড়ে আছে। অহনা ধীরে ধীরে পুরনো কেস ফাইলগুলো টেনে নিল। পাতাগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু নির্যাতিত মেয়েদের ছবি দেখে তার বুকের ভেতরটা আবার জ্বলে উঠল। সে একটা ফাইল খুলে চোখ বোলাতে বোলাতে ফিসফিস করে বলল, এদের কাউকে ছাড়বো না, একটা মেয়েও আর হারাবে না। তার আঙ্গুলের ধরা কলমটা শক্ত হয়ে উঠল। অহনার ভেতর দৃঢ়তা আরও এক ধাপ বেড়ে গেল। সে আরও এক যুদ্ধ শুরু হলো। আজ ভোরের নরম আলোটা পদ্মার ফাঁক গলে ঘরে ঢুকছে। আরিয়ান আধঘুম চোখে হাত পা ছুটতে ছুটতে ডান পাশে হাত বাড়ালো, কিন্তু পাশে কেউ নেই। বিছানার চাদর ঠান্ডা। সে হঠাৎ চোখ মেলে উঠে বসলো। অহনা কোথায় গেল এত সকালে? পুরো ঘর নিঃশব্দ। আরিয়ান ঘুম যেন পায়ে এগুতেই চোখে পড়ল টেবিলে সুন্দর করে ভাঁজ করা একটা চিঠি। হৃৎপিণ্ডটা কেমন ধপধপ করতে লাগলো। চিঠিটা হাতে তুলে খুলল। ভিতরে অহনার মোটা হাতে লেখা, আরিয়ান, আজ ভোর 5টা থেকে আমার কাজ শুরু। আমি বের হয়ে যাচ্ছি, আমাকে খুঁজতে আসবে না। ডিউটি শেষ হলে নিজেই ফিরে আসবো। অহনা। আরিয়ান গভীর নিঃশ্বাস নিয়ে চিঠিটা ভাঁজ করল। মুখটা কেমন গম্ভীর, আবার শিশুদের মতো অভিমানীয়। তারপর নিজের মনে গজগজ করতে শুরু করলো। আপনাকে খুঁজতে আমার বইয়েই গেছে। আপনি না থাকলে আমি বরং শান্তিতে থাকি। সারাক্ষণ ভয় পাই না, কাঁপতে হয় না, লজ্জায় মরতে হয় না। সে চিঠিটা বালিশের পাশে রেখে বসে থাকলো কিছুক্ষণ। চোখে মুখে শুধু অভিমান, কিন্তু সেই অভিমানের নিচে যে চিন্তা, সেটা লুকাতে পারল না। যাই বলেন, এভাবে কেউ না বলে চলে গেলে আমার ভালোই লাগে না। তারপর মাথা ঝাঁকিয়ে উঠে পড়ল অভিমানী স্বামী। তবুও মনের গভীরে অহনার ফেরার অপেক্ষা রয়ে গেল। ক্যাম্পাসের মধ্যে রোদটা নরম হয়ে পড়েছে। আরিয়ান ব্যাগ কাঁধে ঝুলিয়ে চুপচাপ হাঁটছিল। মুখটা কেমন গম্ভীর, চোখে ঘুম, অভিমান আর চাপা টেনশন। ওকে দেখে বন্ধুরা ছুটে এলো। কিরে ভাই, মুখ এমন শুকায় কেন? বউ আদর করে নাই নাকি সকালে? আরিয়ান হাঁটা থামিয়ে একদম থমকে গেল। চোখ বড় বড় করে তাকালো রিফাতের দিকে। এটা কি ধরনের কথা? তোদের মুখে এসব মানায়? ওহো, রেগে যাচ্ছিস কেন? আমরা তো মজা করলাম রে ভাই। স্বামী স্ত্রীর পার্সোনাল বিষয়ে কথা বলিস কেন? এইসব বন্ধ করবি তো? ও বাবা, 2 দিনেই দেখি তুই পুরো পাল্টে গেছিস। বউ পেয়ে এখন আমাদের মনেই রাখিস না। তেমন কিছু না, তোরা জানিসই তো আমি ওনাকে এখনো ঠিক মতো মেনে নেইনি। হা, মেনে নেও নাই? তলে তলে মধু খাচ্ছিস আর বলছিস মেনে নেইনি? আরিয়ান খেই হারিয়ে হক চকিয়ে গেল। তার গাল লাল হয়ে উঠল লজ্জায়। চোখ ঘুরিয়ে চারিদিকে তাকালো, কেউ শুনল কিনা। কি যে বলিস তোরা, মানুষের সামনে লজ্জা লাগে না তোদের? আরে ভাই, বউ সুন্দর, স্মার্ট, সিনিয়র, তুই তো ভাগ্যবান। সে তোকে দেখে হেসে দিলেই তোর গলা কাঁপে, এখন বলছিস মেনে নেইনি? আরিয়ান গম্ভীর থাকার অনেক চেষ্টা করলো, কিন্তু মুখের কোণে একটু লাজুক হাসি টিকেই রইল। আমি সেইভাবে কিছু করি নাই, কিছু হয়নি এখনো। হইবেও, এই হাল দেখে বুঝতেছি রাত জাগা পাখি হয়েছিস। চুপ কর, আর একটা কথা বলবি আমি সত্যিই রাগ করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু ভাই, বউটা তোকে নিয়ে একটু বেশি সিরিয়াস। এরকম যদি থাকে তোকে আর খুঁজে পাওয়া যাবে না। আরিয়ান চুপ হয়ে গেল। নরম হাওয়ায় ওর চুল উড়ছে, হালকা হাসি, গলে চাপা লজ্জা। সিরিয়াস তো, কিন্তু কেন যেন ওনাকে ছাড়া এখন ভালো লাগে না।
আরিয়ানের বন্ধুরা আবার মজা করতে থাকলো। আর সে মুচকি হেসে মাথা নিচু করে ক্লাসের দিকে হাঁটতে লাগলো। অভিমানী লাজুক, তবুও ও মনে মনে অহনার দিকেই টান অনুভব করে। ইস, এই ছেলেটা যেন কোথায় দেখছি, মনে হচ্ছে খুব কাছের কেউ। ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে অহনা ঢুকলো। হাফ ছেড়ে ছবিটা আরিয়ানের হাত থেকে একটানে কেড়ে নিল। আরিয়ান হকচকিয়ে গেল। আরে, নিলেন কেন? ছবিটা আমার খুব চেনা মনে হচ্ছে, ভালো করে দেখি। দরকার নেই, ও আমার পরিচিত, তোমার চেনার কথা না। আরে বাবা, আমি তো শুধু বললাম ভালো করে দেখে নেই, চিনতে পারি কি না। বলেছি না দেখার দরকার নেই, এত কথা বলো কেন? আপনি এভাবে হুট করে রেগে যাচ্ছেন কেন? আমি কি রাগার মতো কিছু বলেছি নাকি? কারো পার্সোনাল জিনিসে হাত দিতে নেই, এটা শেখানো হয়নি তোমাকে? আমি আপনার কোনো পার্সোনাল জিনিসে হাত দেইনি। আমি তো জামা বের করছিলাম, ছবি নিজেই পড়ে গেছে। ছবি পড়ে গেছে তাই বলে দেখতে হবে? যা পড়ে সেটা হাতেও তুলতে নেই। আর কোনো কথা না বাড়ি ছবিটা আলমারির ভেতর থেকে নিয়ে গিয়ে সোজা ড্রেসিং টেবিলে লুকিয়ে রাখলো। দরজাটা এমনভাবে বন্ধ করলো যেন দাঁত চেপে রাগ গিলে খাচ্ছে। আরিয়ান বিস্ময়ে তাকিয়ে রইল। এত রাগ কেন? সে চুপচাপ দাঁড়িয়ে রইল এক মুহূর্ত, তারপর ধীরে ধীরে শ্বাস ছাড়ল। হঠাৎ এমন রেগে গেলেন কেন? ছবিটাতে কাকে দেখলাম আমি? মনে হচ্ছে বড় কিছু লুকিয়ে আছে, কিন্তু কি? অহনা তখন পিছনে ফিরে দাঁড়িয়ে আছে, চোখের কোণে চাপা ব্যথা, ঠোঁটে দৃঢ়তা, যেন তার ভেতর লুকিয়ে আছে এক গভীর ভয়ঙ্কর অতীতের রহস্য। আরিয়ান নিচে গিয়ে চুপচাপ খেয়ে উঠল। মাথায় এখনো ছবিটা নিয়ে প্রশ্ন ঘুরছে, তবে সে কিছু বলতে চায় না। অহনা যখন রেগে থাকে তখন তার সামনে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ। খাওয়া শেষে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সে। ঠিক তখনই অহনা দেখল রুমের দরজায় দাঁড়িয়ে আছে, চোখ দুটো কিছুটা শান্ত, তবে মুখে অপরাধবোধ স্পষ্ট। আরিয়ান মাথা নিচু করে পাশ কাটিয়ে রুমে ঢুকতে যাবে, ঠিক তখনই অহনা তার হাতটা ধরে ফেলো। আরিয়ান সরি, তোমার সাথে তখন ওইভাবে কথা বলা উচিত হয়নি, আমি একটু বেশি রেগে গিয়েছিলাম। আরিয়ান থেমে তাকালো। অহনার চোখে অনুতাপ, যেন সে সত্যি ভুলটা বুঝেছে। আরিয়ান হালকা হেসে বলল, সরি বলার দরকার কি? আপনার যেটা মনে হয়েছে আপনি তাই বলেছেন, আমি কিছু মনে করিনি। তবুও কখনো কখনো নিজের রাগকে কন্ট্রোল করতে পারি না, সেজন্যই খারাপ লাগছে। আসলেই তো, কারো পার্সোনাল কিছুতে হাত দেওয়া ঠিক না। আপনি রাগ করেননি, ঠিকঠাকই বলেছেন। না কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখে তখন অদ্ভুত মিশ্র অনুভূতি, অনুশোচনা, লুকানো ভয় আর অজানা এক রহস্যের ছায়া। অহনা আস্তে করে বলল, ধন্যবাদ আরিয়ান, এভাবে বুঝে নেওয়ার জন্য। আরিয়ান তার দিকে তাকে শুধু একবার মৃদু হাসলো, সোজা রুমে ঢুকে গেল। অহনা দরজায় দাঁড়িয়ে বুঝলো এই ছেলেটা যতটা সরলভাবে নিজেকে দেখায় তার ভেতরে অতটাই সোনার মতো নরম নয়। আর ভেতরে কোথাও একটা ভয় থাকে, তাকে করে করে খাচ্ছিল। কোনোদিন এই মনটা তার সত্যি কথা জেনে যায়। আচ্ছা, এই বোকা শান্ত ছেলেটা কি সত্যিই কোনো অপরাধ করতে পারে? এতগুলো দিন একসাথে আছি, কই আমার তো মনে হচ্ছে না সে এত বড় অপরাধ করতে পারে, তাও কোনো প্রমাণের তীর তার দিকে। অহনা তাকে দেখলো আরিয়ান বিছানায় বসে গেমস খেলছে, মনে হচ্ছে যেন কোনো বাচ্চা ছেলে। অহনা মনে মনে ভাবে, আমি কি সত্যিই কোনো ভুল করছি, নাকি এই শান্ত মুখের আড়ালে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে? বিকেলের রথটা জানালার পর্দা ছুঁয়ে রুমে ঢুকছে। আরিয়ান বই নিয়ে বসেছিল, হঠাৎই পাশের ড্রেসিং টেবিলে চোখ পড়তে তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। অহনা শাড়ি পরে দাঁড়িয়ে, গাঢ় নীল শাড়ি, সিল্কের ঝিলিক, চুলগুলো ঢেউ খেলানো করে ছেড়ে দিয়েছে, ঠোঁটে হালকা লাল লিপস্টিক, গলায় ছোট্ট একটা লকেট দুলছে। আরিয়ান হাঁ করে তাকিয়ে রইল, চোখ পিটপিট করে ভুলে গেছে অহনা আয়নার সামনে দাঁড়িয়ে একটু কপালে টিপ পড়তে আরিয়ান নিজের মনে বিড়বিড় করল, এই মহিলা প্রতিদিন এক এক রূপ, মানুষ নাকি ধাঁধা? অহনা ঘুরে তাকাতে আরিয়ান লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিল। কি হলো সোনা, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? না মানে এত সেজে গুজে কই যান? কাজ আছে। আমার জানা মতে পুলিশের সেজে গুজে, তাও আবার শাড়ি পরে কোনো কাজ নাই। এভাবে সাজা মানে কোথাও যাওয়ার দরকার। কেন সোনা, জেলাস লাগছে? আমি কেন জেলাস হব? আমি শুধু জানতে চাচ্ছি
আপনার কাজ কি, কোথায় যান, এই সব? এত জেনে কাজ নেই, তুমি তোমার কাজ করো, আমি আমারটা করি। দরজা বন্ধ করে দিও, ফিরতে দেরি হবে। অহনা শাড়ির আঁচল ঠিক করতেই দ্রুত বেরিয়ে গেল। দরজা বন্ধতে আরিয়ানের বুকে হাত দিয়ে বলল, কই যায় এমন সেজে গুজে? প্রেম করতে যায় না তো? তারপর নিজের কথায় নিজেই চমকে উঠল, মাথা ঝাঁকিয়ে আবারও বলল, আমি আবার এসব বললাম কেন? মহিলাটা মাথা খারাপ করে দিচ্ছে। আরিয়ান একা রুমে দাঁড়িয়ে অহনার বেরিয়ে যাওয়া দরজার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। শাড়িঘ্রাণ এখনো বাতাসে টিকে আছে। মাথায় কোনো দুষ্টু একটা চিন্তা খচখচ করতে লাগলো। না, আজকে একটু দেখে আসি, ওনাকে ফলো করলে ক্ষতি কি? এভাবে সেজে গুজে কোথায় যাই দেখি তো। মুখটা একটু গম্ভীর করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলো। ঠিক তখনই দ্বিতীয় একটা ভয়েস তার মাথায় কথা বলল, আরে পাগল, ও মহিলা যদি ধরে ফেলে যে তুমি ফলো করতেছো, তাহলে আমার বেঁচে থাকার ইতিহাসটাই শেষ। ডেঞ্জারাস মহিলা ধরলে তো সত্যি আমাকে আস্ত রাখবে না। একবার কিস করতে গিয়ে যা অবস্থা করেছিল, এবার রাগ করলে? না রে ভাই, বাপের বাপও না, ওনাকে ফলো করার সাহস আমার নাই। জীবনটাও তো দরকার। কিন্তু কোথায় যাই, কাকে দেখে, কার সাথে দেখা করে? আরিয়ান দুপা এগোয়, আবার ভয়ে দুপা পিছিয়ে যা আসে। না জানি প্রেম করছে। না না, ও মা, এই কথা ভাবাটাই ভুল। কিন্তু দেখা তো গেল, সেজে গুজে গেল আসামি ধরতে। আমি একটা কাজ করব, ফলো করব না। ফলো করলে জেলে যাওয়া লাগে। ও যেদিন খুশি হবে নিজেই বলবে। রহস্যময় মানুষ, কোথায় যাই, কেন যাই কিছুই বুঝি না, কিন্তু ফলো করতে যাব না, কারণ আমার বেঁচে থাকা বেশি জরুরি। মহিলা সুন্দর তো, কিন্তু ইকুয়ালি ডেঞ্জারাসও। বিকেলটা অদ্ভুত নীরব। হাওয়া যেন থমকে গেছে। মাঠের পাশে সেই পুরনো গুদাম ঘরটায় কয়েকদিন ধরে টহল বাড়ানো হয়েছে। আজ হচ্ছে মূল অপারেশন। নেতা শহীদুলের ছেলে হাসিবুলকে রেড হ্যান্ডেড করার প্ল্যান। দূরে একটা পুরনো হোন্ডা দাঁড় করিয়ে অহনা ঠান্ডা চোখে পুরো এলাকা স্ক্যান করছিল। তার কানে ছোট্ট একটি ইয়ারপিস, মুখে শান্ত অথচ গভীর কঠোরতা। পাশে সিকিউরিটি ভ্যান, ভেতরে ব্যাকআপ টিম, আর অন্যদিকে দুইজন মেয়ে পুলিশ অফিসার। আজ পুরোপুরি অন্য মানুষ, সাদিয়া আর মাহিমা। আজ তারা একদম গরিব মেয়ের মতো সেজেছে। ফাটা থ্রি পিস, মুখে মাটি মাখানো, হাতের আঙ্গুলের নখগুলো পর্যন্ত কালো করা, চোখে পানির মতো ক্লান্তি ফুটে আছে। ওহনা তাদের দিকে তাকিয়ে মনে মনে বলল, আজ যদি কোনো ভুল হয়, কারো প্রাণও যেতে পারে। স্টেডি থাকো না, স্টেডি। হঠাৎ ওয়াকিটকি থেকে শব্দ, অপারেশন স্টার্ট, টার্গেট লোকেশন ঢুকছে। সামনের রাস্তায় ধুলো উড়ে একটা কালো সুইফট গুদাম ঘরের সামনে দাঁড়ালো। ভেতর থেকে বের হলো হাসিবুলের চোখে সানগ্লাস, মুখে বাজে হাসি, আর দুইজন বডিগার্ড পেছনে। দুই নারী অফিসার তার সামনে গিয়ে দাঁড়ালো। নিচু গলায় ভাঙ্গা গরিবাদের সুরে বলল, স্যার, একটা কাজ দেন। অনেকদিন ধরে না খেয়ে আছি, খুব বিপদে আছি স্যার। আমরা দুজন কোনো কাজ করি না, পেট চলে না। আহারে, বাপ্পা না যাইতে দুইটা মালই তো পাইয়া গেছি। এদের বেচে দিলে তো একদম ফাটাফাটি টাকা। চিন্তা করো না, আমি আছি, কাজের বন্দোবস্ত করে দেব। চলো ভেতরে। দুই মেয়ে মাথা নিচু করে তার পেছনে চলল, কিন্তু তারা জানে এই মুহূর্তে তাদের প্রতিটা কথা, প্রতিটা নিঃশ্বাস অহনা শুনছে। অহনা গাড়ির পাশে দাঁড়িয়ে, চোখে টান টান তীক্ষ্ণ দৃষ্টি, তার এয়ারপিসে সাদিয়ার ক্ষীণ গলা। ম্যাম, আমরা ভিতরে ঢুকতেছি। স্টেডি, ভয় পাবে না, সব কন্ট্রোল আমার হাতে। হাসিবুল দুইজনকে নিয়ে গুদাম ঘরের ভিতরে গেল। গেট বন্ধ হতেই চারিদিকে টান টান অন্ধকার নেমে এলো। অহনা ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলো। মনে মনে বলল, বাবা এত সহজে আমাদের ফাঁদে পা দিবে ভাবতেই পারিনি। এতটাই লোভী, এতটাই নোংরা। আজকে তোকে ছাড়বো না। ব্যাকআপ টিম প্রস্তুত থাকবেন, আমার সিগন্যাল পেলেই চারদিক ব্লক করবেন। উপরে ঘরে বসানো ছিল গোপন ক্যামেরা। অহনা স্ক্রিনে দেখল হাসিবুল বাইরে দরজা লক করে দিয়েছে। তার চোখে কাম আর লোভের মিশ্র দৃষ্টি। আচ্ছা, তোরা কাজ করবি তাই তো? কিরে, ভয় পাস না, আমি তোদের ভালো রেটেই বেচে দিব, মানে কাজ দিব। স্যার, কাজটা কি?
আগে ভিতরে আয়, তারপর সব বুঝবি। বাইরের লোক জানলে সমস্যা। সারা মনিটর কাঁপিয়ে উঠল। অহনার দু চোখে তীব্র আগুন জ্বলে উঠল। মনে মনে ফিসফিস করে বলল, ঠিক আছে, আর কয়েক সেকেন্ড, তারপর তুই শেষ। সার্জেন্ট ব্লক প্রস্তুত, আমার কাউন্টডাউন ধরুন। 3, 2, 1। ঠিক সেই মুহূর্তেই গুদামের ভিতর থেকে সাদিয়ার কণ্ঠ। বডি ম্যাম এখনই। হাত তুলো, নড়বে না কেউ। পুলিশ চারদিক ঘেরাও করা হয়েছে। গার্ডটার বন্দুক তুলতেই 2 পুলিশ অফিসার 1 সেকেন্ডে নিজেদের পরিচয় ফাঁস করে অস্ত্র বের করলো। গুদাম কেঁপে উঠল চিৎকার আর দৌড়াদৌড়িতে। হাসিবুল হতভম্ব, জিভ শুকিয়ে গিয়েছে। অহনা বন্দুক তাক করে এগিয়ে গিয়ে বলল, তোমার বাবার দাপট এখানে চলবে না। তুই ধরা পড়ে গিয়েছিস একদম ফ্ল্যাগ্যান্ট ডেলিভারিতে। তারপর হাত করা ঝনঝন করে হাসিবুলের কবজিতে বন্ধ হয়ে গেল। খুব শখ ছিল না 2টা মাল বেচে টাকা কামানোর? আজ মাল নয়, তুই জেলে পচবি। হাসিবুল চিৎকার করতে লাগলো, কিন্তু বাইরে ব্যাকআপ টিম ইতিমধ্যে সব নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। অহনা সাদিয়া মাহিমকে দেখে মৃত মাথা নেড়ে পড়ল। গুড জব, অপারেশন সফল। তারপর মনের ভেতর চাপা তৃপ্তির হাসি। শেষমেশ বাঘের সামনে গরু নিজেই এসে দাঁড়িয়েছে। রাতের অন্ধকার ঘরকে আরো উজ্জ্বল করে তুলছিল অহনার হাসি। সে ঘরে ঢুকে এসে একদম নতুন সাজে, হালকা মেকআপ আর শাড়ি পরে বসেছিল। আরিয়ান থমকে গেল, চোখ বড় করে তাকিয়ে বলল, কি ব্যাপার, এত খুশি কেন? আজকে আমার খুশির দিন, তাই। কেন, বিকেলে কি বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নাকি? সেজন্য এত খুশি? যা খুশি ভাবতে পারো। হঠাৎ করে আরিয়ানের রাগ চেপে উঠল। সে পা ফেলল অহনার দিকে, একদম কাছে এসে দাঁড়ালো। ঠোঁটের দিকে চোখ বুজে বলল, এত সব সাজ কার জন্য? তুমি তো আমার দিকে তাকিয়েও দেখো না, তো আমারও তো সঙ্গী প্রয়োজন, তার জন্যই সেজেছি। আরিয়ান আরো রেগে খেপে উঠল। সে হঠাৎ করে অহনার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। অহনার চোখ বড় করে অবাক হয়ে উঠল। কি করছো তুমি? আজকে শুধু তোমাকে দেখব, আর কিছু নয়। অহনা ধীরে ধীরে আরিয়ানের কাছে সরে গেল, চোখে মিশ্র উচ্ছ্বাস আর লাজ। দুজনেই ইতিমধ্যে বাতাসে এক অদ্ভুত উত্তেজনা ঘুলে গেল। আরিয়ান আবার কিস করতে করতে ধীরে ধীরে অহনাকে কোলে তুলল। অহনা আর রেগে লাজে নিজের হাত তার বুকের পাশে রাখলো। দুজনের মধ্যে শান্তি আর উত্তেজনা একসাথে মিশে গেল। অহনা মনে মনে ভাবল, আজ সত্যি তুমি আমার কাছে ধরা দিলে আরিয়ান। আরিয়ান অহনাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল, তার চোখে মিশ্র উচ্ছ্বাস আর প্রণয়। আরিয়ান চোখে চোখ রেখে বলল, অহনার চোখে লাজ আর নরম হাসি মিশে গেল। সোনা, আমি তোমাকে ভালোবাসি। আজকে এত আদর করব যে তুমি ভুলতে পারবে না। আরিয়ান প্লিজ একটু সরো। কেন, নাকি আমি তোমাকে আদর করি না? আরিয়ান তার ঠোঁটে কিস করতে লাগলো, শাড়ি সরিয়ে বুকে মুখ ডুবিয়ে দিল। কিস করতে থাকলো সারা শরীরে, তারপর অহনা নাভিতে চুমু দিল। অহনা পুরোপুরি আরিয়ানের বশে চলে আসলো। আরিয়ান ইচ্ছে মতো আদর করতে লাগলো অহনাকে। অহনা তার সাথে তাল মেলালো। সকালে আরিয়ান চোখ মেলেই অহনাকে দেখে বিস্মিত হলো। অহনা নিজের ভোরের সাজে চমৎকার, নির্জল কেশ আর লাজুক হাসি। অহনা হালকা চোখে চোখ রেখে বলল, কি ব্যাপার, তুমি নাকি আমাকে মেনে নিবে না? এই কিছুদিন যেতে না যেতেই আমার দেওয়ানা হয়ে গেলে। আরিয়ান হেসে চোখে অগাধ প্রেমের ঝিলিক নিয়ে অহনার দিকে আরো কাছে এলো। জান, তুমি এত সুন্দরী, তোমার দিকে চোখ ফেরানো যায় না। তোমাকে ভালো না বেসে থাকতেই পারলাম না। অহনা লাজুক হেসে কিছু বলতে গিয়েও থেমে গেল। আরিয়ান ধীরে ধীরে অহনার ঠোঁটে চুমু দিল, তারপর গলায় হাত রেখে ধীরে ধীরে মুখের দিকে স্পর্শ করলো। অহনা হালকা থমকে বলল, এখন ছাড়ো, আমার ডিউটি আছে। ঠিক আছে সোনা, তবে আর একটু আদর করব তারপর। অহনা হালকা হাসি দিল, আরিয়ানের হাতে হাত মেলালো। তার দুজনেই শীতল হয়ে একে অপরের কাছে নরমভাবে আর নিঃশব্দে থাকা শুরু করলো। ঘরে শুধু হৃদস্পন্দন, নরম হাসি আর শান্ত উত্তেজনার শব্দ। আরিয়ান মনে মনে ভাবল, আমাকে তোমার দেওয়ানা বানাতে গিয়ে তুমি নিজেই কখন আমার দেওয়ানা হয়ে গেছো বুঝতেই পারছো না সোনা। রাত গভীর, ঘরে শুধু মিলান আলো আর নিস্তব্ধতা। অনা ধীরে ধীরে নিঃশব্দে আরিয়ানের কাছে এসে তার আঙ্গুল ছুঁয়ে নিল।
যেন আদর করছে, কিন্তু আসলে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। আরিয়ান তখন আধো ঘুমিয়ে কিছুই টের পেল না। অহনার চোখে তখন শুধু একটাই আগুন, সত্য জানার আগুন। পরের দিন সকালে অহনা ল্যাবে গিয়ে একা দাঁড়িয়ে ভাইয়ের খুনের দিন উদ্ধার হওয়া চাকুটির সামনে, তার উপর শুকিয়ে যাওয়া পুরনো রক্ত, সেই সাথে আজ রাতে চুরি করে আনা আরিয়ানের ফিঙ্গারপ্রিন্ট। তার হাত থরথর করছে, সে প্রার্থনা করছে হে আল্লাহ, দয়া করে ম্যাচ যেন না করে। কিন্তু স্ক্রিনে মেশিনে শব্দ হলো বিপ। লাল রঙে লেখা ম্যাচ ফাউন্ড হাত থেকে শরীর পর্যন্ত নিস্তেজ হয়ে গেল। অহনা তার নিঃশ্বাস থেমে গেল, চোখ বড় হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। অহনার মনের ভেতর ঝড়। অহনা মনে মনে চিৎকার করে উঠল, না না, এটা কি সত্যি হতে পারে না। আরিয়ান, তুমি তুমি আমার ভাইকে খুন করেছো? তার দম যেন বন্ধ হয়ে এলো। চোখের সামনে বারবার ভাইয়ের রক্তাক্ত শরীর ভেসে উঠছে, আর সেই হাতে ধরা চাকু এখন স্পষ্ট, সেটা আরিয়ানের হাতের ম্যাচ। অহনান নরম কণ্ঠ যেন ভেতর থেকে বের হয়ে এলো, আরিয়ান, আমি মনে প্রাণে চেয়েছিলাম তোমার হাত যেন ম্যাচ না করে। আমি চেয়েছিলাম তুমি নির্দোষ হও, আমি চাইনি তুমি সেই খুনি হও। তার চোখ বেয়ে পানি গড়াতে লাগলো। ফাইলের উপর পড়ে ছড়িয়ে গেল সেই অশ্রু। অহনা নিজের মনে কথাগুলো বলতে থাকে, কিন্তু কি হলো, সে তোমার হাতের সাথেই ম্যাচ করলো। আমার সন্দেহ, আমার দুঃস্বপ্ন আজ সত্যি হয়ে গেল। এবার আমি কি করব আরিয়ান? আমি একজন অফিসার, আমি তোমাকে ছাড়তে পারি না। আমার ভাইয়ের খুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। তোমাকে জেলে যেতেই হবে, তোমাকে শাস্তি দিতেই হবে। তুমি কেন করলে আরিয়ান? কেন আমার ভাইকে খুন করলে? অনার চোখে শুধু শূন্যতা। অফিসের বড় চেয়ারে বসে সে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। চোখের পানি থামছে না, বুকে ব্যথা থামছে না, হাত কাঁপছে। একদিকে ভাইয়ের মৃত্যু, অন্যদিকে সেই আরিয়ান যাকে সে ধীরে ধীরে মনে গভীরে স্বীকার করে ফেলেছিল। সবকিছু ভেঙে গেল এক মুহূর্তে। দুপুরবেলা অহনা বাড়ির দরজায় আসলো কয়েকজন পুলিশ তার সাথে, তার হাতে অ্যারেস্ট ওয়ারেন্ট। আরিয়ানের মা চমকে চোখ বড় করে ফেলেন। কি ব্যাপার অহনা মা, হঠাৎ এত পুলিশ কেন? মা, আমরা আরিয়ানকে আটক করতে এসেছি। আরিয়ান, সে কি করেছে? আরিয়ান আমার ভাইকে খুন করেছে, তাও সেটা 4 বছর আগে। এক মুহূর্তে বাড়ির সবাই যেন স্থবির হয়ে গেল। হঠাৎ চুপচাপ তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অনুভূতি। আরিয়ানের বাবা ও ভাবি একেবারে স্থবির। আরিয়ানের চোয়াল কেঁপে উঠল। অহনা আরও বলল, আমাদের কাছে তখন তেমন কোনো প্রমাণ ছিল না, সিসিটিভি ফুটেজটাও স্পষ্ট ছিল না, তাই আমরা এতদিন কিছু করতে পারিনি। সত্যটা জানার জন্য আমাকে বাড়িতে আসতেই হয়েছিল। আমি আরিয়ানকে বিয়ে করে এই বাড়িতে আসি যাতে সব কিছু জানা যায়। আজ আমি নিশ্চিত প্রমাণ পেয়েছি যে খুনটা আরিয়ানের হাতেই হয়েছে। বাড়ির সবাই হতবাক, কেউ কিছু বলতে পারছে না। আরিয়ানের মা চিৎকার করে ফেলেন, না না, এটা কি বলছো অহনা? আমার ছেলে, আমার আরিয়ান এসব করতে পারে না। আরিয়ান নিজের জন্য কাঁপতে লাগলো। চোখের সামনে সব ভেসে পড়ল, চোখের সামনে সব ভেঙে পড়ল। ভালোবাসা, বিশ্বাস, সব। অহনার চোখে তখন শুধু আগুন। তোমাকে শাস্তি পেতে হবে আরিয়ান। আমি আমার ভাইকে হত্যা করার অপরাধে তোমাকে ছাড়ব না। ঘরটা আজ অদ্ভুত নীরব। জানালার পর্দা সামান্য দুলছে। আরিয়ান ধীরে ধীরে এগিয়ে এসে ঠিক অহনার সামনে দাঁড়ালো। তার চোখ দুটো লাল, রাগে না কষ্টে বোঝা মুশকিল। বাবা, এতগুলো দিন আমার সঙ্গে থেকে আমাকে এই চিনলেন? এই আমার প্রতি আপনার বিশ্বাস, ভালোবাসা? অহনার ঠোঁট শক্ত হয়ে গেল। চোখে কোনো আবেগ নেই, শুধু বরফের মতো ঠান্ডা কঠোরতা। এখানে বিশ্বাস ভালোবাসার কিছু নেই আরিয়ান, সব কিছু প্রমাণের হাতে। আমার ভাইকে যে চাকু দিয়ে খুন করা হয়েছিল সেটাতে তোমার ফিঙ্গারপ্রিন্ট মিলেছে। একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাকে খুনি বানিয়ে দিলেন আপনি? এই তো আপনার বিচার? আইন প্রমাণেই বিশ্বাসী, এখানে আবেগের কোনো জায়গা নেই। আমি তো বুঝতে পেরেছিলাম আপনি এই উদ্দেশ্যেই এই বাড়িতে এসেছেন, শুধু প্রতিশোধ, শুধু আমাকে দোষী প্রমাণ করার জন্য। তুমি কিভাবে বুঝলে? সেদিন যে ছবিটা পড়ে গিয়েছিল সেটা ছিল আপনার ভাইয়ের ছবি। চেহারাটা আমি চিনেছিলাম, কারণ সে আমার কলেজের বন্ধু ছিল। বন্ধু, এই শব্দটার কোনোদিন উচ্চারণ করবে না। তার জন্য বন্ধু হলে খুন করতে পারতে না, তুমি পারতে না। অহনার কণ্ঠ ভেঙে গেলেও সে নিজেকে সামলে নিল। আরিয়ান নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে, কষ্টে, অভিমানে, অসম্ভব এক অপমানের যন্ত্রণায়। যাকে আমি প্রাণের মতো মানতাম, যে ছেলেটা আমার পাশে বসে স্বপ্ন দেখত, তার
খুনিকে খুঁজে বের করতে চাই আমি নিজেই, কিন্তু আমাকে নয়, সত্যিকারের খুনিকে ধরে আনুন। অহনা, আমি আপনার ভাইয়ের অপরাধী না। ঘর আবার নীরব হয়ে গেল, কিন্তু এই নীরবতার ভেতর জমে উঠল সবচেয়ে বিপজ্জনক ঝড়। অবিশ্বাস আর অজানা সত্যের সংঘর্ষ। অহনার দাঁত কাঁপছে, সে বারবার কিছু বলতে চাইছে কিন্তু শব্দ বেরোচ্ছে না। আরিয়ান ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, তার চোখে আর রাগ নেই, আজ শুধু গভীর কষ্ট আর বিষাদ। অহনা, আমি সিয়ামকে পেয়েছিলাম রক্তাক্ত অবস্থায়। ওর পেটে তখন ছুরি গেঁথেছিল, আমি শুধু সেটা টেনে বের করেছি। হয়তো সেই বের করার কারণেই আমার ফিঙ্গারপ্রিন্ট সেখানে গেছে। আমি সিয়ামকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ডাক্তার তখনই তাকে মৃত ঘোষণা করে। তখন আমার আর কিছু করার ছিল না অহনা। আর আপনি না জেনে না শুনে আমাকে প্রতিশোধের জন্য বিয়ে করলেন। আমার জীবনটাকেই প্রতিশোধের অংশ বানিয়ে দিলেন আপনি। আমার ভালোবাসা নিয়ে খেলতে পারলেন আপনি। বাক্য শেষ হতেই অহনা যেন ভিতরটা হারিয়ে ফেল, তার মুখ হঠাৎ নিস্তব্ধ, চোখে আশ্চর্য আর ভয় মেশানো পানির ছায়া। আরিয়ান থামো। মোবাইলটা হাতে নিয়ে সে কাপা ঠোঁটে নাম্বার ডায়াল করলো। নগ্ন ফোন বাজতেই ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ। হ্যালো, অহনা? স্যার, আমি আমার ভাইয়ের কেসটা স্থগিত করতে চাই। কি বলছো তুমি? তোমার এত বছরের সাধনা, প্রমাণ, লড়াই, এসব কি খেলনা? না স্যার, কেসটা আমি আবার রিওপেন করব, কিন্তু আমার কিছুদিন সময় লাগবে। আমাকে কিছু জিনিস যাচাই করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় করো, আমি তোমার উপর ভরসা রাখছি। কল কেটে যাওয়ার শব্দে ঘরটা আবার নীরব হয়ে গেল। অহনার হাত থেকে মোবাইলটা ধীরে ধীরে নিচে নেমে এলো। আরিয়ান তখনও দাঁড়িয়ে নিঃশব্দে, কিন্তু তার চোখে ক্ষত। অহনা মাথা তুলল, তার চোখে আজ প্রথমবার ভয় আর অপরাধ বোধের ছায়া। ঘরটা নিস্তব্ধ, আরিয়ানের চোখ দুটো লাল, মুখে কেমন শক্ত ভাব। সে ধীরে ধীরে ঘর পেরিয়ে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। হিম হাওয়া বইছে, কিন্তু তার ভেতরে আগুন আরো তীব্র। অহনা তার পিছনেই দৌড়ে এলো। আরিয়ান প্লিজ, আমার কথা শোনো। আরিয়ান পেছন ফিরে তাকালো না, দূরে আকাশের দিকে তাকিয়ে গভীর ভাঙ্গা কণ্ঠে বলল, আর কি শুনবো বলেন? সমস্ত কথাই তো আপনি হারিয়ে দিলেন। আমার জীবনের প্রতিটা অনুভূতি, প্রতিটা বিশ্বাস, সব শেষ। না আরিয়ান, আমাকে ভুল বোঝো না। সিসিটিভি ফুটেজে তো তোমাকেই দেখা গেছিল, সেই জন্যই তো আমার সন্দেহ হয়েছিল। আমি একটাবার, শুধু একটাবার আমাকে জিজ্ঞেস করতে পারতেন অহনা? এতগুলো দিন আমরা একসাথে আছি, একটাবারও জিজ্ঞেস করলেন না? আমাকে একবার বলতে দিলেন না? আপনি জানতে চাইলে সব বলে দিতাম আপনাকে। সিয়ামকে কোথায় পেয়েছি, কি হয়েছে, সবই। আরিয়ান কিন্তু আপনি কি করলেন? আমার ভালোবাসা নিয়ে অভিনয় করে গেলেন। বিয়েটাও আপনার জন্য ছিল শুধু একটা মিশন, আমার কাছে থাকা আপনার কাজের অংশ, আমার ভালোবাসা আপনার প্রমাণ খোঁজার উপায়। অহনার চোখ নামিয়ে নেয়, তার ঠোঁট কাঁপছে। হঠাৎ আরিয়ানের গলা আরো ভেঙে যায়। আপনি কি ভেবেছেন আমি বুঝিনি? রাতে যখন আপনি আমার আঙুল ধরলেন, আমার ফিঙ্গারপ্রিন্ট নিলেন, আমি সবই বুঝেছি অহনা, কিন্তু কিছু বলিনি। আমি দেখতে চাচ্ছিলাম আমার ভালোবাসার প্রতি আপনার বিশ্বাস কতটা। কিন্তু আজ আপনি প্রমাণ করে দিলেন আমার প্রতি আপনার কোনো বিশ্বাস নেই, আর আপনি আমাকে এক বিন্দু ভালোবাসেন না। অহনার বুকটা যেন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল, তার চোখ বেয়ে পানি পড়তে লাগলো। কিন্তু আরিয়ান তার দিকে তাকালো না, কারণ সে জানে তাকালে সে হয়তো ভেঙে পড়বে। বেলকুনির বাতাসে দাঁড়িয়ে দুজনের মাঝে আজ প্রথমবার দাঁড়িয়ে রইল একটা বিশাল দূরত্ব, যা হয়তো আর কোনোভাবেই পূরণ করা যাবে না। রাতের আকাশে ঝড় ওঠার মতো অস্থিরতা। আরিয়ান দ্রুত পায়ে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল, চোখে রাগ, কষ্ট, অপমান সব একসাথে মিশ্রিত। অহনা তার পিছনে দৌড়াতে দৌড়াতে ডেকে উঠল, আরিয়ান থামো প্লিজ, আমার কথা শোনো। আরিয়ান একবারও পিছনে তাকালো না, সিঁড়ি ধাপ নামতে নামতে ঠান্ডা গলেই বলল, আমাকে একা থাকতে দিন, আর কোনো কথা শোনার ক্ষমতা নেই আমার। অহনা আবারও এগিয়ে এসে হাত ধরতে চাইলে সে হাত সরিয়ে নিল। প্লিজ অহনা,
আমাকে আটকাবেন না আজকে। না। এই না শব্দটা অহনার হৃদয়ে ছুরি হয়ে বিঁধল। আরিয়ান দরজাটা একটু জোরে টেনে খুলে বাইরে বেরিয়ে গেল। রাতের বাতাসে তার গায়ের শার্টটা হালকা উঠছে, কিন্তু পেছনে দাঁড়ানো অহনার বুক ভেঙে যাচ্ছে। দরজাটা বন্ধ হতে অহনা ধপ করে সোফায় বসে পড়ল। তার বুকের ভেতর যেন কেউ মুঠি করে ক্রমাগত পিষে দিচ্ছে। শ্বাস বন্ধ হয়ে আসছে। হঠাৎ সে নিজের মুখ চেপে ধরে ফিসফিস করে উঠল। আমি কি করলাম? চোখে পানি গড়িয়ে পড়ল, গাল পেয়ে। ঘরটা ফাঁকা, চারপাশে আরিয়ানের হাসির শব্দ নেই, মজার খুনসুটি নেই, শুধু নিস্তব্ধতা আর অনুশোচনা। অহনা মাথা নিচু করে ঘরের মধ্যে হাঁটতে হাঁটতে নিজেদের কথাগুলো মনে করতে লাগলো। তার মনে পড়ে আরিয়ানের ভাঙ্গা গলা, তার রাগী চোখের গভীর লুকানো যন্ত্রণা, আর শেষ বাক্যটা, আপনি আমাকে এক বিন্দু ভালোবাসেন না। অহনার হৃদয় হঠাৎ কেঁপে উঠল। সে দুহাত মাথায় রেখে হাঁটু মোড়ে মেঝেতে বসে পড়ল। না না আরিয়ান, আমি তো বারবারই মনে মনে বলেছি তোমার মতো মানুষ এমন কাজ করতে পারে না। তাহলে আমি কেন তোমাকে বিশ্বাস করলাম না? চোখের জল থামতেই চাইছে না। দূরে বারান্দায় বাতাসের শব্দ শোনা যায়, কিন্তু অহনা শুনতে পাচ্ছে শুধু নিজের কান্না। সে ফিসফিস করে বলল, তোমাকে এতটা কষ্ট দিলাম, তোমার জীবনে আমার জায়গায় শুধু বিশ্বাস চেয়েছিলে, আর আমি কি করলাম? তোমার বুকে ভরসা রেখে দাঁড়ানোর বদলে তোমাকেই সন্দেহ করলাম। আরিয়ান, তুমি কি কখনো আমাকে ক্ষমা করবে, নাকি চিরদিনের জন্য হারিয়ে ফেললাম তোমাকে? সোফায় মাথা রেখে সে ভেঙে পড়ল। তার কান্নার শব্দ নরম হলো অভিমান, অপরাধবোধ আর ভালোবাসায় ভরা। ঘর জুড়ে নরম আলো, টেবিলের উপর থাকা মিষ্টির বাক্সটা যেন আজ ব্যঙ্গ করছে। সকালে যে আনন্দে ছিল, রাতে তা নেই। অনার সোফার সামনে মেঝেতেই হাঁটু গেড়ে বসে আছে, মাথা নিচু, চোখ লাল, মুখ ভেজা। তার কান্না হালকা শব্দ চারিদিকে ছড়িয়ে আছে। এমন সময় ধীর পা ফেলে আরিয়ানের মা এগিয়ে এলেন, তার মুখেও দুশ্চিন্তার ছাপ। মা, কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। অনা মুখ তুলে তাকাতেই আর কাঁদা থামল না। হঠাৎ উঠে এসে আরিয়ানের মায়ের বুকে মুখ লুকিয়ে দিল। মা, আমি সত্যিই খুব বড় অপরাধ করে ফেলেছি। আমি কি করলাম মা? আমি তো শুধু আইনের পথেই হাঁটলাম। সকল প্রমাণ সবকিছুই আরিয়ানের বিরুদ্ধে ছিল। আমি কি করতাম বলুন? মাতার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার স্পর্শে একটু উষ্ণতা পাওয়া গেল অহনার। মা, তোমার এত কষ্ট হচ্ছে আমি দেখছি, কিন্তু একটা কথা, তোমার একটা বার ছেলেটাকে জিজ্ঞেস করা উচিত ছিল। একটা বারই তো, তাহলে এত বড় ভুল বোঝাবুঝি হতো না। আমি জানি মা, আমারই ভুল। আমি কেন তাকে জিজ্ঞেস করলাম না, ভরসা করলাম না কেন? আরিয়ানের মতো মানুষ, সে কখনো এমন করতে পারে না। মনে মনে জানতাম, তবুও বিশ্বাস করি নাই। মা, আরিয়ানকে আমাকে ক্ষমা করবে? সে যে কত কষ্ট নিয়ে গেছে, আমি কি তার চোখে আবার তাকাতে পারবো? অবশ্যই করবে মা। আরিয়ান রেগে আছে, ওর রাগে কষ্ট লুকানো থাকে, সময় লাগবে, কিন্তু ছেলে আমার ভালোবাসতে জানে। ও শান্ত হলেই সব ঠিক হয়ে যাবে। আমি শুধু চাই সে যেন আমাকে ঘৃণা না করে। না মা, ও এমন না, তুমি শুধু তাকে সময় দাও, সত্যি নিজেই সামনে আসবে। অহনা চোখ মুছল ভাঙা হৃদয়ে। একটু হলো শান্তি নামলো, কিন্তু তার ভেতরে এই একটাই ভয়, আরিয়ান ফিরে আসবে তো। রাত 12টা বাজে, বাড়ির সব বাতি নিভে গেছে, শুধু ড্রয়িং রুমের ল্যাম্পটা জ্বলে। সোফার কোণে গুটিসুটি মেরে বসে আছে অহনা। চোখ দুটো ফুলে উঠেছে কান্নায়। কতবার ফোন হাতে নিয়েছে, আবার রেখে দিয়েছে। দরজার উপরে তাকিয়ে আছে, যেন অপেক্ষায় প্রাণটা উতলা হয়ে যাচ্ছে। এমন সময় ঠক ঠক আওয়াজে দরজার কপাট নরম শব্দ করে ভেতরে ঢুকলো আরিয়ান। মুখটা ক্লান্ত, চোখে রাগের দাগ এখনো আছে, কিন্তু তবুও ওকে দেখার সঙ্গে সঙ্গে অহনার বুক হালকা হয়ে গেল। 1 সেকেন্ডও দেরি না করে অহনা ছুটে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আরিয়ান। আরিয়ান একটু অবাক হয়ে হাত তুলো, কিন্তু জড়িয়ে ধরল না, শুধু দাঁড়িয়ে রইল স্থির। এত চিন্তা কিসের? আমি ভেবেছিলাম তুমি হয়তো আর ফিরবে না। তুমি যদি চলে যাও, আমি কি নিয়ে বাঁচবো বলো? বাঁচবে না কেন? তুমি তো আমাকে ভালোবাসোই না। কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি সোনা। ভালোবাসলে অবিশ্বাস করতে না। আমাকে একবারও জিজ্ঞেস করনি তুমি, একবারও না। ক্ষমা করে দাও আমাকে আরিয়ান, আমি সত্যিই বুঝতে পারিনি। আমি চেয়েছিলাম তোমার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করলে সব শেষ।
তোমার প্রমাণ তো আমার চেয়ে বড় হয়ে গেল, তাই না? না না, তা না। আমি মনে মনে চাইছিলাম তোমার ফিঙ্গারপ্রিন্ট যেন ম্যাচ না করে। আমি প্রার্থনা করছিলাম সোনা, যেন তুমি নির্দোষ হও, কিন্তু ম্যাচ হয়ে গেল। আমার মাথা কাজ করেনি। আমি কি করতাম বলো তো? আইন আমার হাত বাঁধা রেখেছিল। আমি ভয় পেয়েছিলাম, সত্যি ভয় পেয়েছিলাম। আরিয়ান নিঃশ্বাস পেল, রাগ একটু নরম হলো। চোখের গভীরতায় কষ্টের নরম ছায়া দেখা গেল। ধীরে হাত বাড়িয়ে অহনার চোখের পানি মুছে দিল। তুমি যদি আমাকে আগে একবারই জিজ্ঞেস করতে, আমি সব বলে দিতাম অহনা। আমি ভুল করেছি, অনেক বড় ভুল। আমি তোমাকে হারাতে চাই না আরিয়ান। চোখের পানি গড়িয়ে পড়ছে। আরিয়ানের বুকটা নরম হয়ে এলো, তবুও মুখে ধরে রাখলো কঠোরতা। এই ভুলটা আর যেন না হয়, কখনো না। আর হবে না। আমি তোমাকে আর কখনো অবিশ্বাস করব না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আরিয়ান ধীরে ধীরে হাত তুলে তাকে জড়িয়ে ধরল, আগের মতো শক্ত করে নয়, কিন্তু ভাঙা মনকে জোড়া দেওয়ার মতো করে। আমি কোথাও যাব না, শুধু চাই তুমি আমাকে বিশ্বাস করো। অহনা চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেল। মনে হলো পৃথিবীর সবচেয়ে বড় বোঝা নামলো তার কাঁধ থেকে। সন্ধ্যার আলোটা ঘর জুড়ে নরম ছায়া ফেলে রেখেছে। আরিয়ান বইয়ের উপর ঝুঁকে কিছু লিখছিল। হঠাৎ দরজা হালকা শব্দে সে মাথা তুলল, আর তারপর এক মুহূর্তে নিঃশ্বাস নিতে ভুলে গেল। দরজায় দাঁড়িয়ে আছে অহনা। গাঢ় রঙের শাড়িতে সেজে উঠেছে সে, চুলগুলো খোলা, চোখে কাজল, ঠোঁটে হালকা লাল আভা। আরিয়ান হতবাক হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। হঠাৎ এভাবে সাজলে কেন অহনা? অহনা ধীরে ধীরে কাছে এগিয়ে এলো, তার চোখে লজ্জা, অপরাধবোধ আর অদ্ভুত এক কোমলতা। কারণ আমি চাই তুমি আজ আমাকে সত্যি করে অনুভব করো। আমি চাই তোমার মন থেকে ভালোবাসা পাই আরিয়ান। অহনা, তুমি কি এটা চাও? হ্যাঁ, আমি তোমাকে আর দূরে ঠেলতে চাই না। অনেক ভুল করেছি, তোমাকে আঘাত দিয়েছি। আজ তোমার কাছ থেকে আদর চাই, মন থেকে। এই মুহূর্তে আরিয়ান আর নিজেকে সামলাতে পারল না। সে দুহাতে অহনাকে কোলে তুলে নিল। অহনার গালে লাজে টুকটুক লাল আভা। আরিয়ান নামাও, কেউ দেখে ফেলে দরজা আটকে নাও। আজ কেউ দেখুক বা না দেখুক, আমি শুধু তোমাকেই দেখতে চাই। সে অহনাকে নিয়ে ধীরে ধীরে বিছানায় বসলো। তারপর এক হাত দিয়ে অহনার মুখ তুলে ধরে নরমভাবে ঠোঁটে চুমু দিল, খুব কোমল, খুব ধীরে, যেন সেই চুমুতেই তার সব অভিমান গলে যাচ্ছে। অহনার চোখ বুজে নিল, খোপা আলগা হয়ে কাঁধে নেমে এলো। আরিয়ান তার গলায় মুখ ডুবিয়ে ফিসফিস করে। জানো অহনা, তোমাকে ভালোবাসা আমার অভ্যাস না, এটা আমার শ্বাস। আরিয়ান, আর কখনো তোমাকে ভুল বুঝবো না। আমাকে ধরে রাখো প্লিজ। সব সময়। এবার থেকে তুমি আমার, আর শুধু আমারই। ঘরটা ধীরে ধীরে শান্ত, উষ্ণ ভালোবাসায় ভরে উঠল। আরিয়ান অহনাকে আদরে আদরে ভরিয়ে দিতে লাগলো। অহনাও তার মনে সব ব্যথা ভুলে আরিয়ানকে ভালোবাসতে লাগলো। তাদের ভালোবাসার পূর্ণতা পেল। ভালো থাকুক ভালোবাসা।